স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, তো আমরা 6 মান্থের আজকে হচ্ছে 4th ক্লাস। আমরা অলরেডি 6 মাসের 3টা ক্লাস স্যার। করে ফেলেছি, তাই না? হুম। আচ্ছা, তো জি যারা স্যার। 6 মাস ধরে আছো তারা নিশ্চয়ই আমার গ্রুপের রুলস বা রেগুলেশনগুলো জানো নাকি? হুম। জি স্যার, জি অবশ্যই। স্যার। তাহলে তোমরা অলরেডি এগুলো জানো। এবং আমি একটা মাস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত কি কি করা লাগে তা মেসেজে আমি কিন্তু সুন্দর করে বলে দিই। দেই কিনা বলো? জি স্যার। জি স্যার। জি স্যার, জি দেন। স্যার, দেন। তারপরেও আমার যেটা মনে হয়েছে তোমাদের মেসেজ দেখে বা ইয়া দেখে, তাতে মনে হয়েছে যে তোমরা মেসেজগুলো ঠিকমতো পড়োই না। একই কথা গ্রুপে বলতেছি, ক্লাসে বলতেছি, আবার আলাদা করে মেসেজও বলা লাগছে। তাহলে একটা মেসেজে তোমার কাছে যদি, ঠিক আছে, তোমার কাছে যদি 30 সেকেন্ডের কাজ যদি আমাকে 5 মিনিট ধরে করতে হয়, তাহলে তো সমস্যা। তোমাদের একটা ছবি দেখায়। একজনেরটা শুধু দেখাচ্ছি। মনে করো আচ্ছা, তোমাদের তো দেখেছি তাই না, যে শুধু যদি মেসেজে যখন তোমরা যুক্ত হও, মানে প্রথম যখন যুক্ত হও, তখন তোমাদের কয়েকটা মেসেজ থাকে, তাই না? কেউ কি একটু বলতে জি পারবা? স্যার। কেউ কি বলতে পারবা যে তোমাদের মেসেজগুলো কি 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 থাকে? স্যার কোন বর্ষে করতে হবে সেটা থাকছে, হ্যাঁ। তারপর কত কোন নাম্বার হ্যাঁ, পেয়েছে কোন সেটা। নাম্বার, কোন নম্বর থেকে ফি দিয়েছো এবং কোন ইয়ারের ব্যাচে যুক্ত হতে চাচ্ছ সেটা আগে বলতে হয়। বলার পর জি স্যার। তুমি যে জি স্যার। নাম্বারটা দিয়েছো সেই নাম্বার অনুসারে তোমার ফিটা আমি আগে খুঁজি, মেসেজটা যে আসলে ফিটা এসেছে কিনা। জি সেইটা স্যার। ধরে পাওয়ার পর সেই মেসেজটা আমি তোমাকে আবার দিয়ে দিই। দিয়ে দেওয়ার জি পর স্যার। তোমাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করা হয়। মেসেঞ্জার গ্রুপে যুক্ত করার আগে একটা মেসেজ দেওয়া হয়। আশা করি এমন কেউ নাই যে পাওনি ওই মেসেজটা, সবাই পেয়েছো। যে তোমাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করা হচ্ছে, কিন্তু মেসেঞ্জারের মেন গ্রুপে কি কি করবা না। মেসেজ করা যাবে না। হ্যাঁ, মেসেজ করা যাবে না। তাহলে মেসেজ তুমি করবা কোথায়? তোমার যদি প্রয়োজন হয় তুমি কোথায় মেসেজ দিবা? স্যার হুম। ওপেন স্যার, গ্রুপ। ওপেন। ওপেন গ্রুপে তো তোমরা আলোচনা করবা, আমাকে মেসেজ দিলে তোমরা কোথায় দিবা? স্যার ইনবক্সে। 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 হ্যাঁ, তা এরকম একটা মেসেজ, দেখো আমি তোমাদের গ্রুপে আবার দিচ্ছি যে এই মেসেজটা দেওয়া হয়। ঠিক আছে? কি লিখেছি আমি, মেসেজটা কি শেয়ার করলাম, যে আমি তোমাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিচ্ছি, তবে মেইন মেসেঞ্জার গ্রুপে কোনো কি দিবা না, বলো? মেসেজ দিবা না। হ্যাঁ, মেইন মেসেঞ্জার কমেন্ট গ্রুপে বা কোনো, লাইক। এই তো লাইকও তাই তো। দেওয়া যাবে। কমেন্ট বা লাইকও দিব না। হ্যাঁ, প্রয়োজন হলে আলাদা করে আমাকে মেসেজ দিবে বা কল দিবে। এটা ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। তারপরেও তোমরা মেসেজ গ্রুপে দিচ্ছ। আচ্ছা, দু একজন ভুল করে দিতেই পারে, সেটা সমস্যা না। এটা দেওয়ার পরেও যে দিচ্ছে, এটা নিয়ে একটা আপত্তি যে তুমি তাহলে মেসেজটা ঠিকমতো পড়োনি। এটা একটা কথা গেল। এবার মনে করো তুমি যুক্ত হয়েছো। তোমার যুক্ত হওয়ার পর আমি তোমাদেরকে ফি প্রদানের জন্য একটা এরকম একটা নোটিশ দিই, দেই কিনা বলো? জি স্যার। এরকম একটা নোটিশ দেওয়া হয়। জি স্যার। জি ও- স্যার, দেওয়া হয়। জি দেওয়া হয়। ওখানে কি কিছু লেখা থাকে না এমনি দিয়ে দিই? অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ। অনেক কিছু লেখা থাকে। তা অনেক কিছু লেখা থাকে, তা এই এই লেখাগুলোর মাধ্যমে কি বোঝা যায় না যে এখানে আমি আসলে কি করতে বলেছি তোমাদের? যেমন বর্তমানে মনে করো 6ম মাসের আমাদের ক্লাস চলছে। তো এখানে তাহলে নিশ্চয়ই 5th মান্থ হয়ে গেছে। তাহলে আমি তোমাদের আগে 5th মান্থের 12টা ক্লাস নিয়েছি কিনা তার একটা লিস্ট কিন্তু আমি জায়গায় দেখিয়ে দিয়েছি সুন্দর করে, যে এইটা হচ্ছে 12টা ক্লাসের তারিখ।
তাহলে তোমরা 12টা ক্লাস পেয়েছো, আমি দিয়ে দিলাম যে এই 12টা ক্লাস তোমাদের পঞ্চম মাসে তোমরা পেয়েছো। আমি কি মাসের নাম ধরে কি মাস হিসাব করি? বলো। না স্যার, হুম। 12টা ক্লাস একটা মাস। এই যে মনে করো এখানে 21/12 থেকে শুরু হয়েছে এই মাসটা, পঞ্চম মাসটা শেষ হয়েছে 29/1, তাহলে এটা আমরা জানুয়ারি ধরবো নাকি ডিসেম্বর ধরবো, নাকি শুধু পঞ্চম মাস ধরবো, কোনটা? স্যার শুধু পঞ্চম মাস। পঞ্চম মাস মানে এটা জানুয়ারি ফেব্রুয়ারি বা এই মাসের নাম ধরে পঞ্চম মাস না, আমার কাছে পড়ানোর পঞ্চমতম মাস। মানে আমি জবে থেকে পড়ানো শুরু করেছি, এটা হচ্ছে তার পঞ্চমতম মাস শেষ হলো, তার মানে আমরা ষষ্ঠ মাসে পড়েছি। আমার কথা ছিল কি যে একটা মাস যেটা চলবে সেটা 10টা ক্লাস হয়ে গেলে এরকম একটা নোটিশ দিয়ে দিব, কবে পরবর্তী মাসের ক্লাস শুরু হবে সেটা বলে দিব, এবং কত তারিখের মধ্যে ফি প্রদান করতে হবে সেটা বলে দেওয়া হয়। এবং ফি প্রদান করার পরে আমি তোমাদের গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিই সবাইকে, তাই না? দেওয়া হয়তো। জি স্যার। রিমুভ করা হয়, রিমুভ করার পর তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে তোমরা এইভাবে আমাকে মেসেজ দিবা। তাহলে প্রথমে যখন ফি প্রদান করতে বলা হয়, ফি এর জন্য কি কোন নাম্বারে ফি দিতে হবে এখানে বলা নেই? বলো। জি স্যার। এখানে বলা আছে যে বিকাশ নাম্বারও দেওয়া আছে, রকেট নাম্বারও দেওয়া আছে, নগদ নাম্বারও দেওয়া আছে। সাথে সাথে তুমি ফি প্রদান করে দিয়ে চুপ থাকলে হবে? বলো। না স্যার, ওখানে রেফারেন্সে ব্যাচের নামও দিতে হবে, আর আপনাকে ওটা মেসেঞ্জারে মেসেজ করে বলে দিতে হবে। রেফারেন্সে যদি নাও দিতে পারো, অন্তত এই মেসেজটা তুমি যদি না দাও তাহলে তো আমাকে খোঁজাখুঁজি করতে হবে নাকি, যে তুমি কোন ব্যাচের, কোন মাসের ফি দিয়েছো, কোন নাম্বার থেকে ফি। ওই যে বললাম না, তোমাকে যখন যুক্ত করেছিলাম তখন দুটো মেসেজ দিয়েছিলাম যে তুমি কোন ইয়ারের ব্যাচে যুক্ত হতে চাও আর কোন নাম্বার থেকে ফি দিয়েছো। তুমি যদি কোন নাম্বার থেকে ফি দিয়েছো এটা যদি তুমি আমাকে না বলো, তা তোমাকে কি আমি যুক্ত করতে পারবো? বলো। না স্যার। তুমি শুধু না লিখো, স্যার। স্যার আমি টাকা দিয়েছি। এই যে একটা মেসেজ আমি শেয়ার করছি আজকেই, এত গন্ডগোল করার পরেও সে লিখছে, স্যার আসসালামু আলাইকুম স্যার আমি টাকা দিছি। তাহলে এইটুকু বুঝলে আমি তুমি কোন ব্যাচের, কোন সময় টাকা দিয়েছো, কিভাবে টাকা দিয়েছো, কোন নাম্বার থেকে দিয়েছো, আমি তো তোমাকে, তুমি কি একা পড়তেছো আমার কাছে যে তোমার ফিটা আসলে আমি ধরে নিলাম যে তোমার ফি এটা? বলো। তুমি কি একা পড়ো? প্রতিদিন প্রচুর মেসেজ না আসছে। স্যার। প্রতিদিন যখনই একটা গ্রুপ থেকে রিভিউ করা হয়, 2-3টা গ্রুপ যখন একসাথে হয়েছে তখন বিভিন্ন ব্যাচ থেকে ফ্রি আসে। তাহলে তুমি কোন ব্যাচের, তোমার ব্যাচ জানতে হলে আমাকে আবার সেই উপরে উঠতে হচ্ছে যে দেখি তো তুমি আসলে কোন ব্যাচের। দেখা যাচ্ছে যেটা আমার 30 সেকেন্ডে কাজ হওয়ার কথা সেটা আমাকে এখন উপরে ঢুকে মেসেজ চেক করতে হচ্ছে, তুমি কত মাসের ফি দিয়েছো সেটা চেক করতে হচ্ছে, করে আমাকে জানতে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তুমি এই। তাহলে আমি তো তোমাকে লিখেই দিয়েছি যে তুমি যখন ফি দিবা তখন দয়া করে ফিটা দেওয়ার পর এই 3টা কথা একটু লিখে দিবা। এই 3টা কথা লিখতে গিয়ে খুব সমস্যা? বলো। খুব না আপত্তি? স্যার। হুম। না স্যার। এইখানে এইটা এইটা যদি এগুলো নাও লেখো, শুধু যদি এই কথাগুলোও লেখো, এইটা লিখলা, এটা লিখলা আর নাম্বারটা লিখে দিলা। আবার নাম্বার শুধু অনেকে 2 ডিজিট দাও, আরে 2 ডিজিটও অনেক সময় মিলে যায়। আবার অনেক সময় হয় যে তুমি ফি দিয়েছো কিন্তু আমার কাছে কোনো মেসেজ আসেনি, তখন আমাকে আবার অ্যাপসে ঢুকতে হয়, অ্যাপসে ঢুকে তোমার নাম্বারটা বসিয়ে আমাকে চেক করতে হয় যে তোমার নাম্বার থেকে আসছে। যেমন এই যে তোমার কিছুদিন অফ ছিল, বিকাশ বা ইয়ার লেনদেন অফ ছিল নাকি? জি স্যার। অনেকে বলছে যে ভোটে লেনদেন অফ ছিল। তাহলে ওই সময়ের কিছু মেসেজ মনে করো এখন নাই, তার জন্য আমাকে কি করতে হচ্ছে দেখো, যে এখন যারা ফি পাঠাচ্ছ তোমাদেরকে আমার করতে হচ্ছে কি, আমাকে ফিটা চেক করার জন্য এইভাবে দেখো কতগুলো স্ক্রিনশট নেওয়া লাগছে, এই যে এগুলো সব স্ক্রিনশট করে পাঠাতে হচ্ছে। স্ক্রিনশট করে পাঠানো, আমি তাকে মেসেজ দিতাম, দেখো আরো মেসেজ আসছে, আমি জাস্ট এইটুকু তোমাদের প্রমাণস্বরূপ আমি আমার মোবাইল থেকে স্ক্রিনশট করে দেখাচ্ছি। দেখো সব স্ক্রিনশট থেকে আমাকে তোমার দেখাতে হচ্ছে যে তুমি আসলে ফি দিয়েছো। তাহলে তুমি যদি এখন পূর্ণাঙ্গ নাম্বার না দাও তাহলে স্ক্রিনশট কি আমি নিতে পারবো? এটা আসবে? বলো। না এটা তো না আসবে। স্যার। এই যে না দেখো, স্যার। তোমার নাম্বারটা আমি বসিয়েছি, বসানোর পর তুমি এ পর্যন্ত কতবার ফি দিয়েছো এখানে কিন্তু সব এসে গেছে। তাহলে তুমি যদি আমাকে 2 ডিজিট দাও বা 3 ডিজিট দাও, আমি কি করতে পারবো এটা? পারবো? না স্যার। হ্যাঁ। আবার তোমার কাছ থেকে চাইতে হচ্ছে, তোমার কাছ থেকে আবার চাইতে হচ্ছে যে আমাকে সম্পূর্ণ নাম্বার দাও। তাহলে একবারে তোমাকে তো আমি মেসেজ দিতে বলেছি যে তুমি দয়া করে আমাকে এইভাবে মেসেজটা দাও, তাহলে তো আমার কোনো সমস্যা হয় না। কিন্তু তোমরা কে কি বোঝে আর কে কি করে, হ্যাঁ, কোনো গায়ে মাখতেছো না যেন। স্যার ফি দিয়েছি, আবার আমাকে তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো, কোন ব্যাচে যুক্ত হচ্ছে আমাকে আবার লিখতে হচ্ছে তোমাকে। দিয়েছো তুমি 2 ডিজিট নাম্বার, খুঁজে খুঁজে পাচ্ছি না, আবার তোমার ফুল নাম্বারটি দাও, আমাকে আবার চেক করতে হচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে বলে এই মেসেজগুলো তোমাদের আমি বারবার দিই।
এটা কি প্রথমে দেওয়া হয়েছে নাকি প্রতি মাসে দেওয়া হয় এটা? বলো। প্রতি মাসে দেওয়া প্রতি হয়। মাসেই তো প্রতি মাসে দেওয়া দেওয়া হয়। হয়, তাহলে এটা কি একবারও কেউ পড়ে মানে পড়ার ইচ্ছা মনে করনি যে স্যার এতগুলো কথা কেন লিখলো? এক কথায় যদি হয়ে যেত তাহলে আমি এতগুলো লিখবো, লিখে তোমাকে দিব কেন? কি দরকার পড়ে গেছে এতগুলো কথা লিখে তোমাকে দেওয়া? আমার নিশ্চয় আমার প্রয়োজন আছে, প্রয়োজন আছে বলে আমি এগুলো দিয়েছি, কিন্তু কে কেয়ার করতেছে? আবার আলাদা করে এই শীটটা তোমাকে দিতে হচ্ছে আলাদা করে, যে দেখো এরকম করে লিখে দাও, এরকম করে দাও, এটা দাগ দিয়ে দেখিয়ে দেখিয়ে দিতে দিতে হচ্ছে। তাহলে কি পড়াশোনা করতেছো? হ্যাঁ বলো। একটা কথা বুঝো না, একটা মেসেজ দিলে পরে সেটা পড়ে বোঝার চেষ্টা করো না, তাহলে কি লাভটা হলো বলো? হঠাৎ করে বলছে, স্যার আমাকে গুগল ক্লাসরুমের কোডটা দেন। তুমি কোন ব্যাচের কোন গ্রুপে আছে কিছু না বলেই স্যার গুগল ক্লাসরুমের কোডটা দেন, হবে? এরকম করে বললে হবে? হুম। না স্যার, হ্যাঁ, না স্যার, হবে না, তা আমি তো বলেই দিয়েছি যে তুমি হবে না। মেসেজটা কিভাবে দিবা আমাকে। আমি কি বলে দেই নাই? বলি নাই? হ্যাঁ বলো। স্যার, কি বলে কি বলেছি? আমি তো যখন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিয়েছি তখন একটা মেসেজ দেওয়া হয়নি তোমাদের এইভাবে? হ্যাঁ, যে 4টা স্টেপে, বলো এরকম দেই নাই আমি এটা? হ্যাঁ স্যার, যে যারা ষষ্ঠ মাস জি পর্যন্ত ফি স্যার, প্রদান করে তারা কিভাবে মেসেজ দিবা, যারা পঞ্চম মাসে নতুন যুক্ত হচ্ছে তারা কিভাবে মেসেজ দিবা, যারা ষষ্ঠ মাসে যুক্ত হয়েছে নতুন তারা কিভাবে মেসেজ, আমি তো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এই জায়গায়। তারপরেও স্যার কোডটা দেন। আরে তুমি কে, কোথাকার তুমি যে তোমাকে আমি কোড দিব? এটা তো ক্লিয়ার করতে হবে নাকি? তাহলে এই মেসেজগুলো আমার দেওয়ার উদ্দেশ্য কি তোমাকে? এগুলো আমি কেন দিব বলো? একটা, যদি এত পড়াশোনা করে লাভ কি যদি নির্দেশনায় বুঝতে মানে পড়তে না পারো? নির্দেশনায় যদি মানতে না শিখো তাহলে পড়াশোনা করে লাভ কি রে? কি হবে এত পড়াশোনা করে? মানে বিরক্তির মানে কি কি বলবো, এত বিরক্তিকর, মানে তোমরা যে আমি একদম বিশ্বাস করতে পারি না যে এরকম ছেলে মেয়েদের আমাদের ডিল করতে হচ্ছে। আবার কেউ কেউ তো আছো তোমরা যেন পড়াশোনা করার চেয়ে তুমি টাকার চিন্তায় বেশি থাকো। হ্যাঁ, যে স্যার মনে ফি মনে 20 টাকা বেশি নিয়ে ফেললো, এই টেনশনে মনে অনেকে আছো নাকি? হুম। তো একটু যখন মেসেজগুলো দেবে একটু মেসেজগুলো পড়বা। অবশ্যই শুধু এই ক্লাসে বলে লাভ নাই, কারণ আরও তো গুরুরা আছো তোমরা যারা ক্লাসই করো না। ওই যে একবার 500 টাকা দিয়ে যুক্ত হয়েছো, তারপর থেকে আর খোঁজ নাই যে মিলন স্যার পড়লেই আমার পড়াটা হয়ে যাবে, কারণ স্যারকে তো 500 টাকা দিয়ে দিয়েছি নাকি? তারপরে তো কোনদিন মেসেজে ঢোকো না। আচ্ছা বুঝলাম যে তোমার ফোনে সমস্যা ছিল, তুমি 1 সপ্তাহ ধরে মেসেঞ্জারে ঢোকোনি, তাহলে তোমার এখন ফোনটা ঠিক হয়ে গেছে, তোমার এখন কাজটা কি বলো তো? চুপ মেরে বসে থাকা? হ্যাঁ, সবগুলো চেক করা কি কি আপডেট হ্যাঁ, যে এতদিন দিচ্ছেন গত এটা। কয়দিন ধরে আমি মেসেঞ্জারে ঢুকি নাই, দেখি তো স্যার কি কোনো কথা বলেছে কিনা। ওই যে মেসেঞ্জারে ঢুকে পুট করে একটুখানি দেখে চুপ, যে উপরে কিছু বলা আছে কি নাই, কিচ্ছু না। হঠাৎ করে এসে স্যার আমাকে কেন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছেন, আমি তো টাকা দিয়েছি। মনে হচ্ছে যেন তোমার টাকা মেরে নিয়ে মনে হয় আমি পালাইছি আমেরিকা ইংল্যান্ডে। হ্যাঁ, আরে বাবা সে বিপদ, স্যার আমাকে কেন রিমুভ করেছেন, আমি তো টাকা দিয়েছি। তোমার প্রতি আমার রাগ আছে যে ওই 100-150 জনের মধ্যে খুঁজে খুঁজে তোমাকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা? এটা আমার ইচ্ছা? বলো, আমার কাজ নাই? হুম। না স্যার, তাহলে হ্যাঁ স্যার আমাকে রিমুভ করেছেন কেন স্যার, আমি তো টাকা দিয়েছি। হ্যাঁ, তোমার টাকা মেরে নিয়ে আমি পালাইছি তো, যে 500 টাকা দিয়েছো ওটা মেরে নিয়ে পালাইছি আমি। মানে মেসেজ দেওয়ার যে একটা ভাষা থাকে সে ভাষাটাও তোমরা এখনো শেখনি। তা কি পড়াশোনা করছো? তোমাকে রিমুভ আমি কেন করতে যাবো? যখন রিমুভ করবো তখন আমি বলে রিমুভ করবো। আমি ইন্ডিভিজুয়াল কাউকে কোনোদিন রিমুভ করি নাই। তুমি যদি 1 মাসের টাকা আমাকে নাও দাও, তাও আমি তোমাকে রিমুভ করবো না। যখন করবো তখন সবাইকে রিমুভ করবো একসাথে, সে টাকা দিলেও করবো, টাকা না দিলেও করবো। এইরকম কিছু মেসেজ পাইলে আমার মেজাজটা গরম হয়ে যায়। আরে বাবা, আমরা যেন টাকা পয়সা নিয়ে আমি একদম পালাই গেছি। হ্যাঁ, মেসেজ দেওয়ারও তো একটা ভাষা আছে নাকি? যে স্যার, স্যার আমি গুগল ক্লাসরুমে ঢুকতে পারছি না, কোনোভাবে হয়তো আউট হয়ে গেছি নাকি? স্যার আমি টাকা দিয়েছি, আমাকে কেন রিমুভ করেছেন? হ্যাঁ, তোমার টাকা নিয়ে আমি তো জি বিয়ে স্যার। করে ফেলছি। একটা ভাষা বুঝো, পড়াশোনা করে কিচ্ছু হবে না। একটা ভাষা, একটা আচরণ, এগুলো যদি ঠিক না থাকে। তাহলে আমরা সবার পক্ষ থেকে আপনাকে সরি বলছি আর কি, যারা করছে তাদের সকলের পক্ষ থেকে। না, বললামই তো যে কতগুলো কথা আমি মানে মেসেজে আর কি বলবো, মেসেজ এগুলো বলে বোঝানো যায় না, এই জন্য আমি বলেছি এগুলো, যে এই সিম্পল হিসাবগুলো যদি না পারো তাহলে তো হবে না। এখন একটু ভাবো এবার, তোমাদের ফি কবে দিতে বলা হয়েছে বলো? 4ই ফেব্রুয়ারি।
4 তারিখের ভিতরে। হ্যাঁ, তারপরে আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছি তোমাদেরকে, করেছি কিনা? হুম? জি স্যার। তাহলে হ্যাঁ স্যার, রিমুভটা করেছি আমি কত 10 তারিখে? তারিখের ভিতরে করতে হবে। হ্যাঁ, আমি রিমুভ করেছি তোমাদেরকে 8 তারিখে। 4 তারিখে ফি দেওয়ার কথা, তারপর আরও 4 দিন বেশি দিয়েছি, দিয়ে তোমাদের আমি 8 তারিখে রিমুভ করেছি। এবং 8 তারিখে যখন রিমুভ করেছি তখন বিশাল একটা মেসেজ দিয়ে রিমুভ করেছি যে তোমাদের সকলকে রিমুভ করা হয়েছে। এখন যুক্ত হওয়ার জন্য যার যে সিস্টেমটা পড়ে সেইভাবে আমাকে ইনবক্সে মেসেজ দাও। তুমি এখন 7 দিন ধরে গ্রুপে নাই, হঠাৎ করে এসে স্যার আমাকে তো রিমুভ করে দিয়েছেন, আমি তো স্যার টাকা দিয়েছি। হ্যাঁ, তাহলে তুমি মেসেজটা পড়নি বলে তোমার এই মেসেজটা তুমি আমাকে পড়েছো, তাহলে এটা তোমার সমস্যা। ঠিক আছে, তাহলে এইগুলো করলে হবে বলো? হুম, না স্যার, এরপর ভাবো, স্যার আমরা এত বড় বয়সের দিকে এবার ভাবো, এবার হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি তোমাদের গুগল মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে যারা গুগল ক্লাসরুমে কোড না নিয়ে যুক্ত হবে, মানে কোড নিয়ে যারা যুক্ত হবে না তাদেরকে ধরবো ইনঅ্যাক্টিভ বা পড়তে আগ্রহী নয়। এইভাবে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাদের রিমুভ করবো। কয় তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে বলো? স্যার 10 তারিখ। 10ই 10 ফেব্রুয়ারি, এটা আমি ফেব্রুয়ারি। বলে দিয়েছি। অবশ্যই এখনো 15 ফেব্রুয়ারি, মাঝখানে নির্বাচন ছিল বলে আমি রিমুভ করি নাই। এখন ভাবো তো তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কতজন আছো? দেখো একজন, কতজন আছো তোমরা মেসেঞ্জার গ্রুপে? হুম, 127 জন আছো। কতজন আছো? 127 জন। 127 জন। তাহলে এবার গুগল ক্লাসরুমে যুক্ত হয়েছে কয়জন এখনো পর্যন্ত? 77 জন। তাহলে এখনো কতজন হয়নি? ওদিকে হচ্ছে তোমার 27 জন, আর এদিকে মনে করো হচ্ছে 23 জন। তাহলে কতজন? 27 আর 23 কত? হুম, 50 জন। 50 জন এখনো যুক্ত হয়নি। এই 50 জন আবার কখন যুক্ত হবে? আমি যখন মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করবো তখন ভাববে হায় রে, স্যার মনে রিমুভ করে দিয়েছে, এইবার টাকা 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 পয়সা দিয়ে স্যার সরি এটা ওটা ওটা স্যার এই হচ্ছে সেই হচ্ছে আবার যুক্ত করার। আমার এত কাজ পড়ে যায়নি তোমাকে রিমুভ করার, যুক্ত করা। তোমার ঘাট ধরে টাকা নেওয়ার আমার ইচ্ছা নেই। যে তোমাকে এখন গুগল প্লাস মানে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে ঘাড় ধরে আবার টাকাটা নিতে হবে, এত ইচ্ছা আমার নেই। তোমার মতো এত ইনঅ্যাক্টিভ অসচেতন স্টুডেন্ট আমার দরকার নেই। ঠিক আছে, অতএব এবার বলে দিলাম যে আমি শুধুমাত্র গুগল ক্লাসরুমে আমি ক্লাসের লিঙ্ক শেয়ার করব। এই মেসেঞ্জারে আমি লিঙ্কটা শেয়ার করি বলে তোমরা আর গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার ইচ্ছাই পোষণ করো না, কারণ তোমরা মনে করো যে লাইভ ক্লাস করলেই সব হয়ে যায়। দেখো এতদিন ধরে তারা গুগল ক্লাসরুমে, এই 50 জন কি গুগল ক্লাসরুমে যুক্তই হয়নি কতদিন ধরে? সেই 4 তারিখে রিমুভ করেছি গুগল ক্লাসরুম থেকে, তাই তো? না সরি 8 তারিখে। আজ হচ্ছে কয় তারিখ? 15 15 মানে তারিখ। 7 দিন। 7 দিন তারা পড়াশোনা করেইনি, মানে গুগল ক্লাসরুমে ঢোকার ইচ্ছা হয়নি। অথচ আমি প্রশ্ন শেয়ার করেছি কিনা? আমি জি কিন্তু স্যার। একটা প্রশ্ন শেয়ার করেছি। জি তাহলে স্যার করছেন। সেটা তোমরা মনে করোনি যে পড়ার প্রয়োজন আছে। তাহলে প্রয়োজন থাকলে তোমরা টাকা দিতে পারো আর না পারো গুগল ক্লাসরুমে অবশ্যই যুক্ত হতা। অন্তত বলতো যে স্যার আমার ফি দিতে কয়েকদিন দেরি হবে, দয়া করে কোডটা দেন, আমি ফি দিয়ে দিব। এভাবে হলেও তোমার প্রয়োজন হলে, তাহলে এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই 50 জন ইনঅ্যাক্টিভ। এদেরকে আমি আর যুক্ত করব না। যাকে আমি একবার মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করব তাকে আমি আর দ্বিতীয়বার যুক্ত করবো, এটা বলে দিলাম। আর এখন থেকে আমি মেসেঞ্জার গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করব না। ক্লাসের লিঙ্ক শেয়ার হবে কোথায়? গুগল ক্লাসরুমের এই স্ট্রিমে, এই জায়গাতে শুধু। বোঝা গেছে কথা আমার? জি হ্যাঁ। জি স্যার। যদি কারো জি, এখান স্যার। থেকে যুক্ত হতে সমস্যা হয় পার্সোনালি মেসেজ দিবা আলাদা করে, 2-1 জন। তাহলে এখন হড়ার করে সবাই যদি এখন মেসেঞ্জারে মেসেজ দেওয়া শুরু করো, দেখা যাচ্ছে আমার ক্লাস বাদ দিয়ে তোমাকে এখন আলাদা করে লিঙ্ক শেয়ার করতে হবে। এটা আমি করতে পারবো না। এখানে আমি দিব, তুমি এখান থেকে যুক্ত হবা। মনে থাকবে? জি জি স্যার। স্যার। তোমরা অতিমাত্রায় চালাক। আবার কেমন চালাক? তাহলে এখন মোটামুটি মনে করো আমার ক্লাস চলতেছে 6ষ্ঠ মাসের 3rd ক্লাস। তা তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে করতে মোটামুটি 6-7টা ক্লাস হয়ে যায়। হ্যাঁ, কারণ গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা, তারপরে আবার সময় দেওয়া, সেখান থেকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা, 6-7টা ক্লাস হয়ে যায়। এবার মনে করো কেউ হয়তো আজকে ফি দিচ্ছে, কত তারিখে ফি দিচ্ছে? 15 তারিখে। 15 তারিখে ফি দিচ্ছে। এবার সে মনে করবে যে 15 তারিখ থেকেই যেন তার ক্লাস কাউন্ট হবে। তাহলে আজকে মনে করো 6ষ্ঠ মাসের 6টা ক্লাস হয়ে গেছে, তখন সে 15 তারিখে ফি দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে কি তার আমি কাউন্টকে 15 তারিখ থেকে ধরবো? বলো। না স্যার। তুমি ফি যখন দাও না কেন, তোমার আমার মাস হিসাবে আমাকে ফি দিতে হবে। এটা হলো স্ট্রেট ফরওয়ার্ড কথা। স্যার আমি তো নতুন যুক্ত হয়েছে 6 মান্থে। হ্যাঁ, উপরে উঠে দেখি না তো, তুমি তো সে প্রথম থেকে আছো। তুমি মনে করছো এই যে 15 তারিখে ফি দিলাম, মানে এটাই মনে হয় তোমার মাস কাউন্ট হবে।
অথচ তুমি ওই 6টা ক্লাস ফ্রি করেছো, বাকি ক্লাসগুলো তুমি এখন ফ্রি করবা, এরকম কিছু। চালাকি কম করবা, বললাম তো চালাকি কম করবা, আমি এটা সবচেয়ে বেশি ঘৃণা করি। আজকে আমি না হলে 3 জনকে রিমুভ করেছি গ্রুপ থেকে, টাকা ফেরত দিয়ে সহ, যে তোমাদের মতো স্টুডেন্ট আমার দরকার নাই। কান্নাকাটি করলো আমি আমি তুমি আমাকে গালাগালি করো, যা করো তাই করো, ঠিক আছে? এত ক্লিয়ার হিসাব দিয়ে এত কিছু করে তোমাদের মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। এত মাথা খারাপের আমার স্টুডেন্ট দরকার নেই। যারা সিম্পলি বোঝো তারা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো বললাম, আরো আরো কয়েকটা কথা আছে, সেগুলো বলে নিয়ে তারপর আমি বলছি ক্লাসের বিষয়। এটা একটা গেল। এবার হচ্ছে এই যে মনে করো এখানে এই এই মেয়েটা হচ্ছে 3rd ইয়ারের, তাই তো? মনে করো এটা 3rd ইয়ারের একজন student, তোমাদের বড় আপু। সে 24 নভেম্বর আমাকে মেসেজ দিয়েছে যে স্যার 3rd মান্থের টাকা যদি 15 তারিখের পরে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? এই কয়দিন কোনো কারণে রেকর্ড ক্লাস কি করা যাবে? আমি বলছি অবশ্যই, তুমি যদি জানাও যে আমাকে যে স্যার আমি ফিটা আগামী মাসের সাথে দিব, বা 10 দিন বা 15 দিন দেরি হবে, তোমাকে কি আমি রিমুভ করব গ্রুপ থেকে? হুম? না স্যার। হ্যাঁ, আমি করি নাই। তোমাকে আমি 1 মাসই সুযোগ দিব। দেখো এ তাহলে 3rd মান্থের যুক্ত হয়েছে, সে 24 নভেম্বর। তারপরে 3rd মাস চলে গেছে, 4র্থ মাসও শুরু হয়ে গেছে, পরে দেখি তার কোনো রেসপন্স নাই। পরে 10ই জানুয়ারি, তাহলে 24 নভেম্বরের পর আমি 10ই জানুয়ারি তাকে একটা মেসেজ দিয়েছি যে তুমি 3য় 4র্থ মাসের ফি প্রদান করে এখনো গুগল ক্লাসরুমে যুক্তই হওনি। রিমুভ করেছি, কিন্তু 4র্থ মাসে আমি রিমুভ করেছি, সে কিন্তু আর যুক্ত হয়নি। পরে আজকে হচ্ছে কয় তারিখ বলো? আজকে 15 15 তারিখ। ফেব্রুয়ারি সে আমাকে মেসেজ দিয়েছে যে স্যার ব্যাচের নতুন মান্থের 25 তারিখ থেকে কি শুরু হয়েছে, মানে সে এখন নতুন মান্থে শুরু হবে, মানে এই যে এদের যে ষষ্ঠ, মানে ওদের ওদের এখন ষষ্ঠ মাস চলছে, কিন্তু সরি এটা হচ্ছে ষষ্ঠ মাস সম্ভবত, না সরি 5ম মাস চলছে। তাহলে সে 5ম মাসে যুক্ত হবে 3য় এবং 4র্থ মাসের ক্লাসগুলো। সে কিন্তু প্রায় ওদিকে 3য় মাসের 12টা ক্লাস আর 4র্থ মাসের 7টা ক্লাস সে পেয়েছে। সেগুলোর না দিয়ে সে এসে নতুন মান্থ কবে থেকে শুরু হচ্ছে 5ম মাস, সেখান থেকে সে যুক্ত হবে। চালাকিটা বুঝতে পারছো? বলো। কিছু কিছু বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। জি স্যার, হ্যাঁ স্যার। জি স্যার, বুঝছি। এটা একটা এক্সাম্পল মাত্র, এরকম অহরহ হচ্ছে, ঠিক আছে? যে তার 3য় 4র্থ মাসের ক্লাসগুলো সে করেছে কিন্তু ফি দিবে না, এখন 5ম মাসে যুক্ত হয়ে সে 5ম মাস থেকে ফি দিয়ে সে ক্লাস করবে। তারপরে 3য় 4র্থ তার আর দেওয়া লাগলো না, ঠিক আছে? সে খুঁজতেছে স্যার নতুন মান্থ কবে থেকে শুরু হবে। তাহলে এতদিন আমি সেই 14ই জানুয়ারি তোমাকে মেসেজ দিয়েছি, তুমি সেই মেসেজটা দেখেছো, অথচ কোনো রিয়াক্ট করোনি। আজ থেকে 25 দিন আগের ঘটনা, নাকি ওদিকে সরি ওদিকে কত 35 দিন আগের ঘটনা। 10ই জানুয়ারি দিয়েছে, আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি, তাহলে কতদিন বলো? ওদিকে 20 দিন আর এদিকে হচ্ছে 15 দিন, 35 দিন পরে সে হিসাব করে আসছে যে তাহলে এতদিন পরে আর একটা মাস শুরু হবে, তখন আমি যুক্ত হব। তাই কি আমি গ্রুপে নিব? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, না স্যার। না স্যার। স্টেট বলে দিয়েছি একদম, হ্যাঁ, যে যারা পড়া কন্টিনিউ করেনি তাদের আর যুক্ত করা হচ্ছে না। স্যার ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, তো তুমি জানাতে পারতা ফিনান্সিয়াল, স্যার আমি আগামী 4 মাসের ফি দিব না, হ্যাঁ, ঠিক আছে? তো অতএব যে কোনো মাসে ইয়া করলে আমি যুক্ত করব না, অতএব তাকে আমি যুক্ত করি নাই। এমনকি এরকম ফি দিয়ে ফেলেছিল একজন, তার আমি ফি ফেরত দিয়েছি। তাই তোমাদেরকে বলতেছি, যদি যুক্ত থাকতে হয় তো চালাকি করবা না, আর যদি যুক্ত না থাকতে চাও শুট করে গ্রুপ থেকে লিভ নিবা, আমার কোনো আপত্তি নাই। তোমার মতো ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট থাকার চেয়ে 10 জন অ্যাক্টিভ স্টুডেন্ট থাকা আমার অনেক ভালো, ঠিক আছে? আমি চালাকি কিন্তু বেশি পছন্দ করি না। তুমি ফি দিবা না সমস্যা নাই, তুমি ফ্রি পড়ো আমার কাছে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু চালাকিটা যত বেশি কম করবা ততই ভালো। মেসেজের ভাষা বুঝতে হবে। আমার সব প্রমাণ থাকে যে আমি কোথায় কাকে কিভাবে দিচ্ছি, অতএব চালাকি করে এখানে ধরা খাওয়া খুবই ইজি। চালাকি করার কোনো সুযোগ না। তুমি পড়াশোনা করছো ভাই, সাহিত্য পড়ে যদি এরকম বাটপারি শিখো তাহলে কি হবে বলো? হুম? না স্যার। পড়াশোনা করতে এসেছো, পড়াশোনার সাথে চালাকি কিসের?
মনে হয় না তোমার সাথে আমি আখের বিজনেস করতেছি নাকি, কলার বিজনেস করতেছি, যেখানে 50 টাকা মেরে দিলা, এক কাঁদি কলা মেরে দিলা, এরকম কিছু? হ্যাঁ, যে আমি তোমাকে পচা কলা দিলাম, স্যার না আমি স্যার। তোমাকে পচা কলা দিয়েছি, তুমি তো গালাগালি শুরু করছো। তোমার পড়া আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি আমাকে আমার যেটা সম্মানী দেওয়ার সেটা দিবা, না দিলে বলে দিবা যে স্যার আমার দেওয়া সম্ভব না। কিন্তু চালাকির জায়গা তো নেই। আমি তোমার সাথে চালাকি করি না, তুমি আমার সাথে করবা না, মিটে গেল কাহিনী। আমি শুধু পরীক্ষায় পাশের জন্য পড়াই না, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করানো আমার টার্গেট না। আমার টার্গেট হলো শেখানো, শিখলে পারে অটোমেটিক স্টুডেন্ট আমার ভালো রেজাল্ট করবে, এটা আমার টার্গেট। অতএব আমার পড়ানো ভালো না লাগলে তুমি চলে যাও, থেকো না, কিন্তু চালাই করবো না। আমি কারো কাছ থেকে ফি বেশি নিই না, দরকারে 2-5টা ক্লাস বেশি দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ স্যার আমি নিশ্চয়ই অতএব এটা মনে করার কোনো কারণ নেই। অতএব এই চালাকি আমার সাথে না করলেই ভালো হবে। অতএব যে কথাগুলো বললাম, যদি এগুলো মানতে পারো তো বলো, না হলে আজ থেকে ক্লাসটা বন্ধ, ব্যাচ বন্ধ করে দিলাম, ঠিক আছে? না স্যার আমরা তো অবশ্যই মানতে স্যার পারবো স্যার আমরা তো সব নিয়ম কানুন মেনে চলি। তাহলে অনিয়মগুলো করলো কারা? আমি বললাম তো সেই দিন সকাল স্যার থেকে। কয়েকজনের শাস্তি আমরা কেন সবাই মিলে নিব স্যার? তুমি কি এটা জানো অনিয়মটা তো করছে কয়েকজন। তুমি কি জানো এটা কয়েকজন? তুমি শুধু তোমার সাথে আমার একার কথা হয়, আর বাকিদের কথা কি তুমি জানো? যা আমাদের সাথে আমার সাথে কয়জনের কথা হয় এরকম? না স্যার, এটা তো আমি দুই তো একটা ঠিক ইয়া দিও, জানি না স্যার আমরা। দুই একজন নতুনদের নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি তো ওইগুলো নিয়ে যারা নিয়ম জেনেও মানে না, মানার ইচ্ছা করে না। স্যার আমরা সবার পক্ষ থেকে আবার আপনাকে দুঃখিত বলছি, যে আমাদের সরি আপনি কবুল করেন তাহলে ভালো হয় আর কি স্যার। এটা নিয়ে সমস্যা না, তুমি সরি সরি স্যার, বলবা, আমাদেরও এই আমিও মেনে নিব, ছিল। কিন্তু সরি বলার একটা তো ইয়া আছে না, এটারও একটা গুরুত্ব আছে। বারবার সরি বললে তার কেউ মানবে না। হ্যাঁ, এই যে দেখো, এত প্যাদানোর পরেও ক্লাস যুক্ত হয়েছে মাত্র তোমরা 68 জন। 68 মানে 65 জন যুক্ত হয়েছে, অথচ ফি দিয়ে যুক্ত আছো 77 জন, আর মেসেঞ্জার গ্রুপে আছে 127 জন। এই যে এখন আমি রিমুভ করে দিব কালকে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে, এই 77 থেকে আবার 130 হয়ে যাবে। তার মানে এই 60 জন আবার ঘাড় ধরেছি বলে তারা টাকা দিয়ে যুক্ত হচ্ছে, আবার যুক্ত হবে তারা। অথচ তারা তোমাকে বলতে পারতো স্যার যে স্যার আমার ফি ওদেরকে দিতে দেরি হবে, আপনি আমাকে কোডটা দেন, আমি তাকে কোড দিয়ে দিতাম, সে ফি তার মতো করে দিয়ে যেত, কিন্তু তা করবে না। রিমুভ করা পর্যন্ত অপেক্ষা আছে, যে কয়টা ক্লাস পরে স্যার রিমুভ করে, তারপরে যদি 6-7টা হয়ে যায় ওই মাসে যুক্তই হবো না, পরের মাসে গিয়ে যুক্ত হবো, যাতে এই মাসে ফিটা দেওয়া লাগে না, ক্লাসগুলো পেয়ে গেলাম, আরেকবার যুক্ত হলে তো রেকর্ড ক্লাস থাকেই, দেখে নিলাম নাকি। হুম, এরকম না ব্যাপারটা? গত মাসেও এই টাইমে 80 জন যুক্ত হয়েছিল রেগুলার, তারপরে দেখলাম এরকম করতে করতে ওই জায়গায় 127 জন হয়ে গেছে। তাহলে এই কয়জন এরকম করে যুক্ত হয়েছে, আবার নতুন করে তাকে আমার যুক্ত করতে। তবে ওই জন্য বললাম যে আমি যাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করব, তাদেরকে আমি আর দ্বিতীয়বার যুক্ত করবো না। টাকা দিয়ে ফেললো, আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি, এতে তুমি আমার এখানে 20 জন হোক 30 জন হোক, যে কয়জন থাকবে অ্যাক্টিভ থাকলে আমার চলবে। আমার অত আবল তাবল স্টুডেন্টের দরকার নাই, যাদের নিয়ে আমার সারাদিন বিরক্তিতে থাকতে হয়। সিম্পল হিসাব বুঝে না, কিভাবে মাসের হিসাব করছি সেটা বুঝে না, 12টা ক্লাস কবে লিস্ট দেওয়া হয়েছে তারপরও তার হিসাব মিলছে না। হুম, এত আবুল স্টুডেন্ট নিয়ে আমার লাভ কি? যারা সিম্পল কথা বুঝে না, হ্যাঁ, তারা সাহিত্য বুঝবে কেমন করে? কি কথা বোঝা গেল? কি কি বললাম? জি স্যার, সরি স্যার, আর এরকম কখনো হবে না। না, সে সরি তো অনেকবারই তোমরা বলো বা বলতেছো, দুই একজন সরি বলো, বাকিরা সবাই চুপই থাকে, তাই তো? এখানে জি স্যার, সবার পক্ষ থেকে আমি সরি বলছি স্যার। হ্যাঁ, এখানে ওই দেখো কিছুজন আছে চুপচাপ বসে আছে, যে আমাকে বাদ হবে, আমিও সরি বলছি স্যার। বাদ দিলেও কোনো আপত্তি নাই। সরি স্যার। না, সেটা আমি বলছি না সরি ওরকম, স্যার এখন আলাদা আলাদা করে বলার স্যার দরকার নেই আমিও আর। অনেক দুঃখিত স্যার। সরি স্যার। আর বলার দরকার নেই, ওটা বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি, ওগুলো বলার দরকার নেই। আমি তোমাদেরকে সরি এটা বলতে স্যার চাচ্ছি যে আন্তরিকভাবে দুঃখিত স্যার। অ্যাক্টিভ ব্যাপারটা খুব জরুরি। পড়াশোনা করতে এসে স্টুডেন্ট টিচার কমিউনিকেশনটা খুব জরুরি। এখানে আমি চাই না কোনো রাগারাগি ফ্যাসাদের সম্পর্ক হোক। তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েই তুমি আউট হয়ে যাও, তাও ভালো। তোমাকে আমি চিনি না, তুমিও আমাকে চেনো না, চেনো বলো? হুম, একটা বিশ্বাসে না এখানে স্যার। কথা বলো, তাই না? তুমি বিশ্বাস করে আমাকে স্যার টাকাটা দিয়েছো, আর আমি বিশ্বাস করে তোমাকে পড়াচ্ছি।
এই সম্পর্কটুকুই এখানে আছে, আর কিচ্ছু নেই। আমার চেহারা, আমার টাকা পয়সা, আমার কোনো কিছুই তোমার জন্য লাভজনক না, ঠিক আছে তো? বা তোমার চেহারা কেমন, তুমি কোন বংশের সন্তান, সেটা আমার কাছে কোনো যায় 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 আসে না, আসে বলো? হুম, যায় আসে না। না স্যার। আমি পড়াবো, আমার পড়ানো ভালো লাগলে তুমি, আমি এই জন্যই এককালীন টাকা নেই নাই। আমি জানি যে আমার পড়ানো সবার পছন্দ হবে না, অথবা 1 মাস পরে যদি তার ভালো না না লাগে, সে গ্রুপে না থাক, অযথা আমি তার টাকা নিয়ে নিব কেন? অতএব এই জন্য আমি কারো টাকা একবারে নিও নাই, মাস ভিত্তিক নিই, ঠিক আছে? অতএব আমার পড়া সবার ভালো লাগবে এটা আমিও মনে করি না, কারণ আমি নিজেও আমার সব টিচারের পড়া ভালো লাগেনি। অতএব চেষ্টা করি ভালো লাগানোর, এতে যাদের ভালো লাগবে তারা আছে, যাদের লাগবে না তারা পরের মাসে চলে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আবারও বলছি, থাকতে হলে অ্যাক্টিভ থাকতে হবে, মেসেজের ভাষা বুঝতে হবে, যেভাবে যা বলবো সেগুলো করতে হবে। আর যদি ভালো না লাগে তুমি দয়া করে এই যে আমি মেসেঞ্জার থেকে রিমুভ করে দিব, আর যেন যুক্ত হও না। আর যাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করব তাদেরকে আমি দ্বিতীয়বার আর যুক্ত করব না। আর যুক্ত যদি খুব হাওমাও করে কান্নাকাটি করে যুক্ত হতেই হয়, তাহলে একটা জরিমানা করব, তারপরে সেই জরিমানা দিয়ে তোমাকে যুক্ত হতে হবে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এই হলো ওকে, আমার কথা। এগুলোই ভালো হবে স্যার। এখন যদি তুমি মানতে পারো তো ক্লাসগুলো করবা, না হলে দরকার নেই, ঠিক আছে? আমি জানি কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা অ্যাক্টিভ, এরকম প্রত্যেক ব্যাচেই আছে যারা অ্যাক্টিভ, তাদের উপর ডিপেন্ড করে পড়াশোনা করানো হয়, বাকিগুলো জাস্ট একটা আগাছা। হ্যাঁ, বাকিগুলো আগাছা, জাস্ট জমিটা ভর্তি করার জন্য আসছে। গাছ ওই 2-1টাই হয়, আগাছা বেশি হয়। হ্যাঁ, তো আমার দেশে আগাছার পরিমাণ এত বেশি যে ভালো গাছও ঢেকে গেছে। এত এত হায়ার এডুকেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, দরকার নেই। দেখো তোমাদের 5ম মাসের ক্লাস শুরু হয়েছে তাহলে কত তারিখ থেকে? এই বলো, এই সরি, 6ষ্ঠ মাসের ক্লাস মনে 8 আছে? তারিখ থেকে। কারণ এটা স্যার হচ্ছে 5 হ্যাঁ তারিখ। স্যার, 6 মান্থের 3rd ক্লাস। দেখো 15 দিন হয়ে গেছে, তার মধ্যে আমাদের 1 সপ্তাহ মিস গেছে, কারণ এই যে নির্বাচনের জন্য ছুটি দেওয়া লাগছে। তার মানে এখানে আমাদের 3rd ক্লাস হয়েছে 8 তারিখে। গত 1 সপ্তাহে 3টা ক্লাস ছিল, আমাদের 11টা ক্লাস, মানে আরো 3টা ক্লাস হয়ে যেত, কিন্তু সেগুলো আমরা নিতে পারিনি। তো আজকের ক্লাসটাও যেহেতু আমরা নতুন কোনো টপিক শুরু করতে পারবো না, অলরেডি যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মেনটেন করো। আগামীকাল আমি মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাদের রিমুভ করে দিব, কারণ অলরেডি গুগল ক্লাসরুমের টাইম পার হয়ে গেছে দেওয়া, তাই তো? গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছি 8 তারিখে, তাহলে এবং 10 তারিখে রিমুভ করার কথা ছিল মেসেঞ্জার গ্রুপ থেকে। আজ হচ্ছে 15 তারিখ, মানে আরও 5 দিন চলে গেছে। তো সেই হিসাবে আগামীকাল আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিব, তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা নিয়মিত ক্লাস করব, ঠিক আছে? এই জি স্যার। জি হ্যাঁ, স্যার। এখন যদি তার এর ভিতরে যদি কারোর ভালো না লাগে আমার কোনো আপত্তি নাই, তোমরা দয়া করে গ্রুপ থেকে ভালোই ভালোই লিভ নিতে পারো, যেন আমাকে রিমুভ করতে না হয়। আর আমি যদি রিমুভ করি তাহলে বুঝতে পারছো যে আমি আর তোমাকে যুক্ত করব না। তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারো যে স্যার আমার টাকার সমস্যা, আমি 2 মাস পরে দিব, 3 মাস পরে দিব। হ্যাঁ, সেটা তুমি বলো। আমি এরকম স্টুডেন্ট অনেকে পড়তেছে যাদের স্যার আমি পরের মাসে একসাথে 2 মাসের টাকাটা দিয়ে দিব, সেটাও করেছি। আবার ওই যে দেখো অনেকে আছে 2 মাস বলেও পরের মাসে হাওয়া হয়ে যায়, আর দেয়ও না। তা সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই তো, এ তো তার তার চরিত্র সে প্রকাশ করে গেল আর কি, যে সে কতখানি চালাক, হ্যাঁ, আর আমি কতখানি বোকা, এই তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু অভয় দিলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। হুম, স্যার আমি তো ষষ্ঠ মান্থের ফি পেমেন্ট করে ভর্তি হয়েছিলাম। এখন আমাকে কি আপনি কালকে রিমুভ করে দিবেন? সবাইকে আমি তো বললাম যে আমি একটা মেসেজ লিখে সবাইকে রিমুভ করে দিব। সবাইকে রিমুভ করার পর এরকম একটা মেসেজ থাকবে, দেখো এই যে এখানে, হ্যাঁ, এখানে একটা, এইখানে আমি তো অলরেডি গুগল ক্লাসরুম থেকে রিমুভ তো সবাইকে করেছিলাম, এখন তার করব না, রিমুভ তো করা হয়ে গেছে। এখন আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করব। তুমি কি গুগল ক্লাসরুমে যুক্ত আছো বলো? জি জি স্যার, পরে আমি আবার যুক্ত হয়ে গেছি সাথে সাথে। তাহলে তো আপনি সমস্যা একটা নেই, কোড তাহলে দিয়ে তোমাকে তো তোমাকে রিমুভ করবো কেন? তুমি যেহেতু গুগল, তোমার আমি মেসেঞ্জারে যখন ঢুকবো, যখন দেখবো যে তুমি নতুন 6ষ্ঠ মাসে, তুমি এই যে নতুন যুক্ত হয়েছো আজকে বা কালকে, তা আমি তো তাদের রিমুভ করবো না, কারণ আমার তো হিসাব আছে, তাই না? এই আমি তো এখন গুগল ক্লাসরুম থেকে তাহলে রিমুভ করবো না, আমি তো মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করবো। যারা ফি না দিয়ে, মানে পুরনো যারা 5ম মাসে যুক্ত হয়েছে, 6ষ্ঠ মাসের ফি না দিয়ে, তারা এখনো গুগল ক্লাসরুমের কোড নেয়নি বা নিশ্চিত করেনি, তাদেরকে রিমুভ করবো। আর যারা অলরেডি 6ষ্ঠ মাসে হয়েছে তাদের তো রিমুভ করবো না, কারণ তারা তো 6ষ্ঠ মাসেই হয়েছে, ঠিক আছে?
তবে যদি ভুল ক্রমে জি কারো স্যার। রিমুভ হয়ে যায় তোমরা আমাকে মেসেজ দিবা যে স্যার আমার এরকম হ্যাঁ হয়েছে, হ্যাঁ। কিন্তু এরকম আগ্রাসী জি স্যার। ভাবে তো না যে স্যার আমি তো ষষ্ঠ মাসে নতুন যুক্ত হয়েছে, আপনি কেন আমাকে রিমুভ করলেন, এরকম করে বলবা? বলো। কেন? হুম। না স্যার, না। না স্যার, হ্যাঁ, ভুল ক্রমে বলবেন যদি না। দেখে একজনকে ক্লিক করতে গিয়ে আরেকজন হয়তো আউট হয়ে গেছে, আরেকজন রিমুভ হয়ে গেছে, এরকমটা হতেই পারে। কিন্তু নিশ্চয়ই ভাষা আছে তো একটা, না? ভাষাটা ঠিক রাখতে হবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই ভাষাটাও শেখো। এই যে আমি লিখেছি যে যারা ষষ্ঠ মাসে নতুন যুক্ত হয়েছে তারা লিখে দিবে যে ষষ্ঠ মাসে নতুন যুক্ত হয়েছে, গুড। এটা তো আমি মেসেজ দিয়েছিলাম, তোমরা যারা নিয়েছো তারা হয়েছো। আর যারা আজকালকে যুক্ত হয়েছে বা এর ভিতরে যাদের এই এই মেসেজটা দেওয়ার পরে তারা তো থাকবাই, তাদের তো রিমুভ করবো না, কারণ তারা তো অলরেডি ষষ্ঠ মাসে যুক্ত হয়ে গুগল ক্লাসরুমে যুক্ত হয়ে আছে। আবার যখন এই যে এখন ষষ্ঠ মাসে থার্ড ক্লাস চলতেছে, এই থার্ড ক্লাসটা যখন 10th ক্লাস হয়ে যাবে ষষ্ঠ মাসে, তখন আমি আবার রিমুভ করে দেওয়ার আগে মেসেজ দিয়ে দিব যে তোমাদের ষষ্ঠ মাসের এত হয়েছে, এত তারিখের মধ্যে ফি দিবা, এত তারিখে রিমুভ করব। তখন তোমরা ওই গাইডলাইন অনুসারে আবার নির্দেশনা অনুসারে করলে পারে, কোনো সমস্যা নেই। আমি পড়াবো আর তোমরা তোমাদের সিস্টেম অনুসারে পড়বা আর তোমাদের কর্তব্যটা মেনটেন করবা, আমি আমার কর্তব্যটা মেনটেন করব, তাই না? এমনকি তোমাদের কি করার জন্য যদি আমার ক্লাস নিতে 2-5 মিনিট দেরিও হয় আমি কি জানাই দেই না? বলো। জি স্যার, জি জানি স্যার। স্যার, বলে দিন। আমি জি, নিশ্চয়ই আপনি বলেন। ইচ্ছা করে কখনোই তোমাদেরকে ওয়েটিং এ রাখবো না, এটা আমার দায়িত্ব যে তোমাদেরকে আমি অপেক্ষায় রাখবো না। যদি আমি না নিতে পারি আমি বলে দিই, যদি মনে করি আধা ঘন্টা পরে নিবো তাও বলে দিই, যদি 5 মিনিট পরে হয় তাও জানিয়ে দিই। 2-3 মিনিট হলে অবশ্য জানাই না, কারণ তো মেসেজ দিতে 2 মিনিট চলে যায়। তা 5 মিনিটের বেশি হলে আমি জানাই দিই যে এরকম সময় নিব। অতএব আমার দায়িত্বটা যদি আমি একটু পালন করার চেষ্টা করি, তাহলে তোমরাও তোমাদের দায়িত্বটা পালন করো। আর যদি আমাকে যেন মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে না হয়, কারণ রিমুভ করাটাও একটা খুবই কঠিন কাজ, মানসিকভাবে নিশ্চয়ই এটা খারাপ লাগার কথা নাকি, যে আমি একজন স্টুডেন্টকে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি, তাহলে কি এটা খারাপ লাগে না? আবার সেই স্টুডেন্ট আবার বলতে স্যার সরি স্যার আমার খেয়াল ছিল না, আমাকে আবার যুক্ত করে দেন। তাহলে দেখো এটা হলো কি ওই ঘাড় ধরে টাকায় আদায় করার মতো অবস্থা, এটা নিশ্চয়ই ভালো আচরণ না। এই জন্য তোমরা গ্রুপে থাকবা, যা সমস্যা থাকলে জানাই দিবা যে স্যার আমার কয়েকদিন দেরি হবে, 1 সপ্তাহ 15 দিন 20 দিন, তাহলে আমি তোমাকে আর রিমুভ করবো না। কিন্তু আমাকে তো ভাবতে হবে যে কে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। দেখো এই যে 50 জন স্টুডেন্ট, এখন প্রতিবারই এরকম 40-50 জনকে ইনঅ্যাক্টিভ পাওয়া যায় এবং তাদেরকে আবার যুক্ত করা হয়, পরের মাসও আবার একই কাহিনী করে তারা। অতএব এবার রিমুভ করলে আমি আর যুক্ত করব না, আমি বারবার এই কথাটা বলছি। অতএব আজকে যে কথাগুলো বললাম, যদি এর ভিতরে কোনো ভুল থেকে থাকে বা যদি কোনো কঠোর কিছু হয়ে থাকে তোমরা একটু কিছু মনে করবা না, কিন্তু আমি যেটা বলেছি সেটা এখন এই। তাহলে গুগল ক্লাসরুমের কোড আমি কোথায় শেয়ার করব? এই কি গুগল মিটার ক্লাস লিংক মেসেঞ্জারে? স্যার, না স্যার। না স্যার, হ্যাঁ, শুধু গুগল গুগল ক্লাসরুমে ক্লাসরুম। গুগল ক্লাস, এবং এই মেসেজটা আমি আবার মেসেঞ্জারেও লিখে দিব, ঠিক আছে? মেসেঞ্জারেও লিখে দিব যাতে জি স্যার। যারা ক্লাস করনি তারা যেন জানতে পারে। এরপরে যদি কেউ বলো যে স্যার ক্লাস পাচ্ছি না, লিংক পাচ্ছি না, সাথে সাথে একদম তোমাকে আউট করে দেবো, কোনো কথাই হবে না। আমি তোমার রিমুভ করার কোনো অজুহাতই দেবো না, কথা না বলে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে তোমরা কি প্রশ্নগুলো পেয়েছো? যে কোনটার জন্য ওটা দিলাম, অফগ্রেড প্লেস, অফ গ্রেড প্লেস। হ্যাঁ। স্যার, অফ গ্রেড প্লেস। আচ্ছা, আমি একটু তোমাদের সাথে ওইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই যে তোমরা আসলে কিভাবে পড়বা। এখানে আপাতত প্রথম দিকে মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ হ্যাঁ স্যার, আমি শুধু স্যার রিডিং। হ্যাঁ, রিডিং দিয়ে যাবা, কারণ তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা যে কোশ্চেনের উত্তরগুলো ঘুরে ফিরে সব একই রকম না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেশি শিখছি স্যার। বেসিক জায়গাটা প্রায় একই, ঠিক আছে? এখানে আমি কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে 3টা স্টেপে দিয়েছি, 3টা স্টেপে। দেখো, প্রথমে আছে কিছু কোটেশন। এই কোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই যে আমাদের প্রশ্নের ভিতরে কোটেশন দিয়ে দিতে পারে যে 3টা কোটেশন দিয়ে বললো 2টার উত্তর করো, তাহলে 5 দুগুণে 10। তাহলে এখানে আমি টোটাল 7টা কোটেশন দিয়েছি। এই কোটেশনের উত্তরগুলো এই মাত্রায় আছে, তোমরা কয়েকবার রিডিং পড়ো। এই কোটেশনের এইগুলোই আমরা কিন্তু আবার ব্রড কোশ্চেনে অ্যাড করেছি, করি নাই? এই কোটেশনগুলো বলো। হ্যাঁ স্যার। এগুলো কিন্তু ব্রড কোশ্চেনেও আছে, এই লাইনগুলো। স্যার যদি একটু অপর দিতেন, একটা কথা বলতাম স্যার। বলো। স্যার আমি তো এটা আপনার ফার্স্ট ক্লাস করতেছি আর কি, এটা আমার ষষ্ঠ মাসের, এটা আপনার কোর্সে আমার ফার্স্ট ক্লাস। এখন আমি এবারটা কিভাবে ক্লাসগুলো করবো, পরবর্তী কিভাবে পড়বো, এই জন্য যদি কিছু একটা ইনস্ট্রাকশন দিতেন তাহলে ভালো হতো আর কি স্যার। তুমি যখন যুক্ত হয়েছো তখন আমাদের ষষ্ঠ মাসের 3টা ক্লাস হয়ে গেছে, তাই তো? তার মানে তুমি ষষ্ঠ মাসের 4র্থ ক্লাস থেকে জি লাইভ স্যার। ক্লাস পাবা, এই তো লাইভ ক্লাস পাবা।
আর ইতো পর্যন্ত যে ক্লাসগুলো হয়ে গেছে তোমাকে গুগল ক্লাসরুমে যুক্ত করা হয়েছে না? জি স্যার। ওখানে তো দেখে দেওয়া হয়েছে যে তুমি কোথায় গেলে পারে ক্লাসগুলো পাবা, জি তাই তো? স্যার। এখন তোমার কাজ হলো আগে লাইভ ক্লাস করা, কারণ সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস হয়। তাহলে 3টা লাইভ জি ক্লাস স্যার। তো করতেই হবে, সাথে সাথে আগের রেকর্ড ক্লাসগুলো 5 মাসের, মনে করো 5.5 মাসের বা 6.5 মাসের, তাই তো, মানে সরি 5.5 মাসের তোমার রেকর্ড ক্লাস, মানে কয়টা হলো? 5 12 প্রায় 60। 5 12 60টা। জি স্যার, 60টা। 63টা ক্লাস। জি স্যার। তুমি যদি একদিন একটা করেও দেখো তাহলে কয়দিন লাগে তাও? 30 দিন। 30 দিন। 30 দিনে হবে জি। না? না স্যার, 63 দিন হয়ে যাবে। হ্যাঁ, 2 মাস। 63। 2 মাস লাগবে। তাহলে বোঝো তোমাকে হ্যাঁ স্যার। যে তোমাকে কি পরিমাণ সময় বাড়তি দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যদি এখন আরাম করে পড়াশোনা করো তাহলে কোনোটাই হবে না। এই জন্য তোমাকে লাইভ ক্লাস করতে হবে, বর্তমান ক্লাসগুলো করতে হবে, আর আগের রেকর্ড ক্লাসগুলো সিরিয়াল ধরে, টপিক ধরে ধারাবাহিকভাবে সময় ম্যানেজ করে পড়তে হবে। দিনে কমপক্ষে 2টা করে, যে রোজার ছুটি হয়ে যাবে এই সময় নিশ্চয়ই ব্যস্ততা কম নাকি? হুম। এই সময় রোজা রাখবা আর ঘরে বসে বসে এই ক্লাসগুলো দেখে শেষ করবা, যাতে আমরা জি যখন স্যার। রিভিশন ক্লাসে আসবো, রিভিশনে যখন আসবো তখন যেন তুমি এগুলোকে আবার সাপোর্ট নিতে পারো, ঠিক আছে? এই জি। এছাড়া কিছু করার নেই। হুম। হ্যাঁ, বলো রোজা মাসে কি আমাদের কলেজ বন্ধ থাকে অনার্সের? বলো। স্যার আমাদের তো এখন কলেজ কি বন্ধ থাকবে রোজা মাসে? না না, কোনো বন্ধ হবে না, ক্লাস কোনো বন্ধ নেই, ক্লাস চলমান থাকবে। না স্যার, হ্যাঁ আপনার এখানে না স্যার, স্কুলের এখানে না, মানে কলেজে। হ্যাঁ, কলেজে বন্ধ থাকবে, কলেজে ছুটি থাকবে। আচ্ছা স্যার। হুম। এখানে কোনো বন্ধ হবে না। স্যার আমাদের ক্লাস টাইম ঠিকই থাকবে না হ্যাঁ, ক্লাস রমজানের টাইম। ভিতরে? হ্যাঁ, তোমাদের এই যেহেতু রাতে, যেহেতু 9:30 থেকে ক্লাস টাইম কোনো পরিবর্তন হবে না। যারা সন্ধ্যায় আছে বা যাদের নাম স্যার নামে অনেক আছে ওদের কাছে 9:30টার পর একটু স্যার, 9:30 আমাদের তারা বিশেষ করে আস্তে আস্তে 9:30 বেজে যাবে, তো যদি একটু পিছানো যেত তাহলে ভালো হতো আর কি স্যার। না, ওদিকে পিছাতে গেলে আরো বেশি রাত হয়ে যাবে, তো 10-15 মিনিট এমনি ওটা ইয়া হয়ে যাবে, সমস্যা নেই। ওর যুক্ত হতে হতে 10 মিনিট যায়, তাই না? হ্যাঁ। অতএব ওই দেখা জি যাচ্ছে স্যার। 9:30 বলা থাকলেও শুরু হতে হতে 9:45 বেজে যায়। অতএব এর চেয়ে টাইম চেঞ্জ করলে দেখা যাচ্ছে 10টা বেজে গেলেও তোমরা যুক্ত হচ্ছ না। অতএব 9:30 টার্গেট থাকবে, আমরা ক্লাসটা ওই 5-7 মিনিট হতে হতে দেখা যাচ্ছে ওইভাবে শুরু করে দিব, কিন্তু এর থেকে পরিবর্তন করা যাবে না। হ্যাঁ। হুম। আর সবার সাথে সবার টাইম মিলবে না, অতএব টাইম ফিক্সড। এর ভিতরে আশা করি যদি কেউ লাইভ ক্লাস না করতে পারো, রেকর্ড ক্লাস করবা, এটা তো স্বাভাবিক, কিন্তু ক্লাস করতে হবে। এই সময় পড়াশোনা 1-1.5 মাস খুবই সিনসিয়ার হতে হবে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর আমি বেশি আর কিছু বলবো না, পড়ার ইয়া নাই। আমি যেন কি বলতেছিলাম, বলতে বলতে ওই যে প্রশ্ন, তাই তো? প্রশ্নগুলো কিভাবে পড়বা? আহ, কোথায় হারালাম? ওটা তো ইয়েতে ছিল, এখানে। হ্যাঁ, তাহলে দেখো কোটেশনগুলো রিডিং দিবা, যেহেতু আমাদের টেক্সটটা পড়া আছে, কোটেশনগুলো রিডিং দিবা। কোটেশনের পরে দেওয়া আছে শর্ট নোট, কিছু শর্ট নোট, যেমন এখানে 5টা দিয়েছি আমি। তাহলে এই 5টা শর্ট নোট এর ভিতরে 2টা আসতে পারে বা 3টা আসতে পারে বা একটা দেয়, যেহেতু যখন পুরো টেক্সট অনুসারে হবে একটা হয়তো দিয়ে দিল। তাহলে টেক্সট এরকম ভাবে শর্ট নোটগুলো পড়তে হবে। তারপরে এইখানে কিছু 4টা ব্রড কোশ্চেন দেওয়া আছে, দেখো কখনো কখনো সিঙ্গেল ব্রড কোশ্চেন থাকতে পারে, তাই না? আমরা অলরেডি যেহেতু দেখেছি যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, সেখানে সিঙ্গেল কিন্তু ব্রড কোশ্চেনও থাকতে পারে। তো এইভাবেই এরপর যেটা দিয়েছি সেটা হলো কি ক্রিয়েটিভ কোশ্চেন, মানে যেখানে কোশ্চেন কি থাকতে পারে, ব্রেক করে থাকতে পারে, যে একটা কোশ্চেনের অধীনে এরকম 3টা সাব কোশ্চেন থাকতে পারে। এভাবেও আমি দিয়ে দিয়েছি, দেখো। তাহলে এভাবে 3টা কোশ্চেন আনসারে, দেখো এইটুকু একটা কোশ্চেন আনসার, এটা একটা কোশ্চেন আনসার, এটা একটা কোশ্চেন, মিলে একটা ব্রড কোশ্চেন আনসারের মতো। এইভাবে 10 মার্কের আনসার। এখানে 3টা আছে, 2টাও থাকতে পারে নাকি? হুম। হ্যাঁ। তাহলে জি স্যার। কি কথা বুঝতে পেরেছো সবাই? ধরতে পারছো কি কি জি বলতে স্যার, চাইছি? বুঝতে পারছি। তাহলে জি স্যার। একই বিষয়, জি স্যার। মানে একই বিষয়, কিন্তু দেখো এই একই কোশ্চেন, কোনটা ব্রড আকারে দিয়েছি, কোনটা শর্ট আকারে দিয়েছি, কিন্তু বিষয়টা একই। অতএব যদি একটু মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো রিডিং দাও, দেখবে যে তোমার 60% আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই যে প্রোজ স্টাইল, এই প্রোজ স্টাইল নিয়ে ব্রড কোশ্চেনও আছে, আবার এখানে আমরা শর্ট কোশ্চেনও দিয়েছি, আবার এই প্রোজ স্টাইল নিয়ে কিন্তু শর্ট নোটও আছে কিনা? হ্যাঁ। তাহলে ওই ঘুরে ফিরে একই জিনিস। তো দেখো এখানে আমি টোটাল 10টা না 11টা দিয়েছি, ভাঙতে ভাঙতে মোটামুটি 11টা হয়েছে। তো এইভাবে করে যেহেতু কোশ্চেন প্যাটার্নটা এরকমটা হবে, তো আমি এবার তোমাদের ইয়াটা রেডি করতেছি আমি। এরপরে এটা কি ছিল জানো?
গেটিসবার্গ অ্যাড্রেস না? গেটিসবার্গ অ্যাড্রেস স্যার। জি স্যার। ওটা গেটিসবার্গ অ্যাড্রেস। এই যে গ্রেট প্লেসটা এখানে তো হয়েছে, এই যে গেটিসবার্গ অ্যাড্রেস এটাও রেডি করা শুরু করছি, ঠিক আছে? ওটাও পেয়ে যাবা। এভাবে করে আমি প্রত্যেকটা দিয়ে স্যার দেবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হুম। স্যার আমাদের এই প্রোসের যে টেক্সট আছে ওটার মানে বাংলা অনুবাদটা সহ এগুলা কি স্টাডি গাইডে পাওয়া যাবে আমি নাকি অনুরোধ অন্য করব কানেক্ট? বাংলা অনুবাদ না পড়তে। আমি বারবার অনুরোধ করছি বাংলা অনুবাদ না পড়তে। আমি বাংলা অনুবাদ তোমাদের দিয়েছিলাম, দিয়ে আমার খুব খারাপ লাগছে। এই কারণে পরবর্তীতে আমি যে টেক্সট রেডি করেছি ওটাতে কোনো বাংলা অনুবাদ নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু বাংলা অনুবাদ বাদ দিয়েছি। যেগুলো বাংলা অনুবাদ ছিল আমি কিন্তু আবার নতুন করে রেডি করছি, মানে এর পরের যে ব্যাচটা আসবে সেখান থেকে আমি কোনো বাংলা অনুবাদ দিব না। এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। আমি কেন যেটা করলাম আমার মাথার মনে ঠিক ছিল না। আমি কোনোটাই বাংলা অনুবাদ দিই না, তোমাদের দিয়ে শুরু করছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা তোমাদের বাদ দেওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, আর বাকি যে জিনিস সেগুলো তো আমি নিজেই দিয়ে দিচ্ছি, তুমি আবার গাইড খুঁজছো জাভাকে। গাইডের কি দরকার? আমার এখানে নাই সব কিছু, বলো। হুম। না স্যার পরের বার মানে রিভিশন দিতে কম সময় লাগে আর কি এটার জন্য। ওটা এত, তুমি যখন ব্রড পড়বা তখন কোশ্চেন আনসার করতে গেলে হয়ে যাবে। তুমি আবার টেক্সটের কি রিডিং করবা, শর্ট পারবা বলো? ও তো সামারি তো এখানে আছে। হুম। ও আচ্ছা। আবার রিডিং যদি তুমি রিভিশনও দাও, যদি বাংলায় দাও তাহলে কি লাভটা হলো? কোনো লাভ হলো বলো? তখন তো মাথায় শুধু বাংলা ঘুরবে। দেখো এখানে তো আমি যে বাংলা অনুবাদ দিয়েছি, কিন্তু এরপরে যে আমি রেডি করেছি দেখো এই যে এখানে দেখো এই যে গেটিসবার্গ অ্যাড্রেসের কি বাংলা সেল না বলো? হুম। এবার দেখো কোনো বাংলা জি নেই, স্যার এই যে বাংলা কোনো তো বাংলা ছিল। নেই, একদম পুরো বাংলাবাদ। হ্যাঁ, এই যে পুরো বাংলাবাদ, ওইটাকে আবার রিডিফাইন করে রিসাইজ করে আমি আবার দিচ্ছি, দেখো কোনো বাংলা নাই। বাংলা হবে না কোনো। বাংলা তুমি পারলে তোমার মতো করে এখন তাহলে বুঝে নাও গা, তুমি বিষ খাইলে তুমি খাও গা, আমি তোমাকে বিষ সরবরাহ করতে পারবো না, ঠিক আছে তো? অতএব আমার কথা হলো, বাংলা দয়া করে প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু বাংলায় হাত দিলে পারে এ কষ্ট আজীবন চলবে, তুমি কখনোই ইংরেজির কাছে আসতে পারবে না, মনে থাকবে। হুম। অতএব স্যার জি স্যার। তুমি 60% বোঝো তত্ত্ব, তাও ভালো, কিন্তু 100% বাংলা পড়ে গল্প বোঝার কোনো দরকার নেই। কারণ তো তোমার যে আসল টার্গেট, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটাই তো হচ্ছে না, তাহলে কি লাভটা হবে বলো? হুম? অতএব ডিকশনারি ইউজ করো, ওয়ার্ড মিনিং না জানলে ওয়ার্ড জানো, কিন্তু দয়া করে বাংলা ট্রান্সলেশন কিনবা না কেউ, মনে থাকবে। যদি জি এগুলো স্যার। অ্যাভেলেবেল আছে, অনেকে তোমাকে পরামর্শ দিবে, কিন্তু আমি একজন টিচার হিসেবে বলছি যে তোমার ভালো যদি তুমি চাও তাহলে অবশ্যই বাংলা ট্রান্সলেশনকে অ্যাভয়েড করবা, মনে থাকবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের তো কলেজ থেকে যে মানে টেক্সট বইগুলোর কথা বলছে ওগুলো তো আছে, তারপর আপনার রিসোর্স গুলো আছে। এখন স্যার এক্সামের আগে যে সাজেশন একটা বের হয় ওইটা কি কিনবো আমরা তখন? তোমার সাজেশন করার দরকার নাই তো, আমি তো তোমাকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে দিব ইম্পর্টেন্ট, এবং আমি তো কোশ্চেন আনসার দিয়ে তাহলে দিচ্ছি, তাহলে তোমার কি আর দরকার আছে কিছু কেনার? আর স্যার ওই যে সেট সাজেশন না কি জানি বলে ওইটার কথা বলতেছি আর সেটা কি, তো তাইলে ওইটাও কিনা কমই, লাগবে না? আমার স্টুডেন্টরা কখনো কেনে জি না, কারণ আমি তো সেফ সাজেশন থেকে আমি তো দিই, তা তোমার আলাদা করে জি কেনার স্যার। দরকার আছে? জি না স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। সেট সাজেশন বা যেটাই বার হোক সেটা তো আমিও কিনে তার ভিতর থেকে আমি নিজেই আবার ওগুলোকে ইম্পর্টেন্ট গুলোকে তোমাকে বের করে সেই কোশ্চেন আনসার গুলো দিয়ে দিচ্ছি, তাহলে তো তোমার আর কেনার প্রয়োজন নেই। তারপরেও তোমার ইচ্ছা, বুঝো না? আইসিটি স্যার, আইসিটি সোশিওলজি ওই যে নন হ্যাঁ, মেজর ওগুলো তোমাকে কিনতে হিস্ট্রি। হবে, ওগুলো তো আমি দিতে যাচ্ছি না, ওগুলো তো আমি কোশ্চেন আনসার দিচ্ছি না, ওগুলো তোমরা কেন? হ্যাঁ, ওগুলো স্যার তোমাকে আমরা আমাদের রিডিং রাইটিং প্রোজ পোয়েট্রি ছাড়া বাকিগুলো কিনে ফেলি। স্যার ওইটা অনেক কঠিন লাগতেছে। কোনটা? আইসিটি। আইসিটি তো সহজ, এখানে কোন এলাকার কি আছে? ওখানে তো কোনো আইসিটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওসব তো নাই, যেমনটা এইচএসসি লেভেলে ছিল। স্যার চিত্র দেওয়া অনেক মানে যেগুলো বাংলা আছে ওগুলো তাও ইজি আছে, মানে অনেকগুলো আছে মানে চিত্র দেওয়া। হ্যাঁ, চিত্রগুলো একটু কম্পিউটার ধরে বুঝবো, ওগুলো তো প্র্যাকটিক্যালের জন্য দেওয়া। স্যার আসলে আইসিটি তে হিউজ পরিমাণ ইনফরমেশন দেয়া, এই জন্য একটু মনে রাখতে অসুবিধা হচ্ছে। এইটার প্রত্যেকটা কেমন হবে এটার ধারণা নাই। শোনো, আইসিটি পড়ার জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নিজেরা মিলে গ্রুপ স্টাডি করতে পারো 5-7 জন মিলে, দিয়ে
একজন পড়বে আর একজন বুঝবে, এরকম করে যদি হয় তাহলে মাথায় থাকবে। নিজে নিজে পড়ে অনেক সময় বোঝা যায় না, বা বুঝলেও মাথায় থাকে না, কিন্তু তো গ্রুপ স্টাডি করলে ওইগুলো ক্যাচ হয় ভালো। স্যার একটা সাইট ছিলাম স্যার, ওখানে শুধু ব্রড কোশ্চেন দিয়ে রাখছে, মানে কোশ্চেনেরও কোনো ঠিক নাই। প্যাটার্ন যে ওরা এখনো বোঝেনি, এই জন্য তো সমস্যা তোমাদের নিয়ে, তো এই জায়গায় সমস্যা। তাছাড়া কোশ্চেন আনসার দিতে আমার এই 6 মাস টাইম লাগে বলো, এখন আমি দিচ্ছি, তাহলে এতদিন আমি, অথচ আমি একটা টেক্সট পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই, কিন্তু এখন তো সেটা হ্যাঁ দিতে স্যার। পারছি না। শুরুতে তো আমরা স্যার তাই করেছিলাম, তাই না? স্যার বলো। একটা কথা বল। হুম। স্যার আইসিটি নিয়ে আসলে আমরা বিপদে পড়ছি, যদি আমাদেরকে একটু মানে অন্যভাবে আইসিটি দেখানো যেত স্যার, তাহলে অনেক মানে ভালো হতো। আমরা টেক্সটটা নিজে নিজে পড়ি, একটু কোশ্চেন গুলা যদি একটু বলতেন, মানে মানে ইম্পর্টেন্ট থেকে দিতেন, বা কোশ্চেন এখন যেভাবে দিচ্ছেন ওরকম যদি কিছু দিতেন। তাহলে আমাকে আবার আইসিটির মধ্যে মাথা ঢোকাতে হবে, বুঝলেন? ওটা তো আমার সাবজেক্ট না, এই জন্য তো সমস্যাটা, বুঝলি? তাহলে আমাকে আবার বই পড়ে আইসিটির বই পড়তে হবে, পড়ে তোমাকে পড়াতে হবে, এটা তো কঠিন কাজ, সে তো সময়ের সাপেক্ষ, তাই না? হুম। এই জন্য ক্লাসগুলো কি করো না, ক্লাস করো না কলেজে? স্যার আমাদের ল্যাবরেটরি হতে থাকে, আর ক্লাসও তেমন হয় না স্যার ভালোভাবে। আচ্ছা, দেখি কি সিদ্ধান্ত নেওয়া নেওয়া যায়, যদি কোনোভাবে ম্যানেজ করা দেখি আর কি। আর হচ্ছে আমার প্রবলেম হচ্ছে, আমার একটা ফিজিক্যাল প্রবলেম আছে স্যার, আমি তো একদিনও ক্লাস করতে পারি না। হুম হুম। না, এই জন্য তো স্যার একদম আচ্ছা সমস্যা সমস্যায় নেই, পড়ে দেখা গেছে। যাক কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। আইসিটি, তারপর হিস্ট্রি, সোশিয়োলজি, এগুলো তো মেইন বই কিনছি স্যার, কলেজ থেকে যেভাবে বলছে, তো আপাতত এগুলো পড়তেছি। গাইড আসলে এখন যদি মানে কোয়েশনেরও ঠিক নাই কিভাবে আসবে না আসবে, যদি ফাইনাল এক্সামের আগে সাজেশন পড়ি আর কি, এই সাবজেক্ট গুলোর জাস্ট, আর বাকিগুলো তো আপনি আছেন, হ্যাঁ, এগুলা সাজেশন কিনে এখন মেইন বই পড়লাম, তাহলেই তো হবে ভাই আমি স্যার। তোমাদেরকে জানিয়ে দিব, বই বার হলে সব জানিয়ে দিব, যে তোমাদের কি কিনতে হবে, কি পড়তে হবে, বুঝো না? জি স্যার, এখন কি স্যার গাইড কিনবো না, যে একটা গাইড বের হয়েছে দেখলাম এখন কেন, আমাদের এখন সবাই কিনতে কিনবো। পারো, এখনো তো কোশ্চেনের প্যাটার্ন অনুসারে তোমাদের বই বার হয়নি। জি স্যার, তাহলে স্যার স্যার আপনি আপাতত আমাদের 3টা গাইড তো কিনতে বলছিলেন। লেকচার কিনেছো, লেকচার বার হয়েছে? স্যার লেকচার লেকচার তো নিলাম আপনি বলার পরে, ওই ও, যে তাহলে দেখতে, আমি তো এখনো নিয়ে নেই হাতে। জি স্যার, লেকচার নিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখতে হবে, আমি এখনো, আমি তো হাতে পাইনি বলে তোমাদের কোশ্চেন দিতে পারিনি, আমি বললাম এখনো হাতে পাইনি, দেখি স্যার আসলে কি গাইডে করবো। হচ্ছে সংক্ষিপ্ত আর রচনামূলক দুইটা মানে দুইটা টাইপের প্রশ্ন দিয়েছে। হুম হুম। ওইগুলোকে কম্বাইন করে দিবে হয়তো শেষে, কিছু করার তো, এখনো তো কোশ্চেন প্যাটার্নটা এলোমেলো, এই জন্য সমস্যাটা। হুম। ওখান থেকে তাহলে কেটে যে নেবে। স্যার স্যার, আমরা কি ওটা কিনে ফেললাম? হ্যাঁ বলো। হুম। স্যার এরকম স্যার ভাবে কিনে ফেললাম, পরে কি বইয়ের আরো আপডেট আসবে গাইডের? আসতে পারে, এখন বোঝা যাচ্ছে না, তোমাদের মেইন গুলো তো এখনো বার হয়নি, যদি আসেও টেনশন করার স্যার কিছু নাই, যদি আসে ওরকম আমি তোমাদেরকে পিডিএফ করে দিবনি, টেনশন করো না। হুম। স্যার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা মোটামুটি তো ধারণা পেয়েছি, অন্য পোয়েট্রি, প্রোজ, হুম। কিন্তু স্যার রিডিং স্কিলের কোশ্চেনটা কেমন হবে সে বিষয়ে না, তো সেটা এখনো এখনো স্যার আমরা জানি না, এখনো সেটা আমরা জানি না, হয়তোবা যেভাবে তোমাদের 3টা প্যাসেজ সিস্টেম ছিল সেটা থাকছে না, ঠিক আছে? হুম। স্যার নেক্সট ক্লাস থেকে কি আমাদের রিডিং স্কিলস পড়াবেন? না, আমরা তো পোয়েট্রি পড়বো, এখানে তো তোমার এই যে না না, শীটে পোয়েট্রি দেওয়াই পড়ান। ছিল, শীটে তো বলাই ছিল যে ক্যানোনাইজেশন পড়াবো, তাই না? জি স্যার। হুম। পোয়েট্রি পড়ার পর তারপরে আমরা রাইটিং এ যাবো, এর ভিতরে যদি রিডিং স্কিলস এর আসে ভালো, না হলে আমরা শেষে শুধু রিডিং স্কিলই পড়বো, যেমন করে কোশ্চেন আসে আসুক, আমরা আমাদের যেভাবে সিস্টেম জানা আছে সেইভাবে পড়বো। স্যার আমাদের আগের ওই সবগুলা ক্লাসের কি আবার একটু রিভিশন মানে দেওয়ার টাইম হবে, মানে পোয়েট্রি প্রোজ গুলার? অবশ্যই হবে, আমরা যেহেতু 2 মাস সময় পাই, শেষের দিকে 2 মাস বা 2.5 মাস সময় পাই, যে সময় আমরা রিভিশনে থাকি, ঠিক আছে? এক্সাম প্রিপারেশন বলা হয় ওটাকে, রিভিশন সহ কোশ্চেন আনসার গুলো পড়া, সেগুলো পরীক্ষা নেওয়া, এগুলো করা হয়, ঠিক আছে? জি স্যার। স্যার এখন স্যার আইসিটি এগুলা স্যার মেইন বই পড়লে হবে না, মানে গাইড কি কিনতেই হবে এরকম, যদি মেইন বই পড়ে বুঝি আমি? অবশ্যই গাইড কেনার দরকার নেই, কেন? তুমি যদি মেইন বই পড়ো তোমার গাইড তো কেনার দরকারই নেই, কারণ এখন তো কোশ্চেন আর জি এভাবে আসছে না, এই জন্য মেইন বইটা আগে পড়ো, তারপরে গাইড জি যদি স্যার। আমি হাতে পাই গাইডের নোটসটা স্যার বুঝে তারপর আইসিটি দেখবো। আপনি পরে না সাজেশন সোসিওলজি আর নিয়ে অন্যান্য নিবেন। ইস্যু হুম।
বুঝি না, ছেলেদের মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছিলা? স্যার বলতেছে যে আপনি সমাজবিজ্ঞান এবং ইতিহাসে যেভাবে পড়তে বলছিলেন যে প্রথমে টেক্সটটা ভালোভাবে পড়ে নিয়ে হ্যাঁ তার হ্যাঁ মানে সেই সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপরে কোশ্চেনের দিকে আর কি যাওয়া। হুম 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 তো আমরা কি স্যার আইসিটিতেও এই বিষয়টা ব্যবহার করতে পারবো? অবশ্যই অবশ্যই। যে তোমার আইসিটি কাছে টেক্সট বুক আছে, যে কোনো একটা বইটা লাইব্রেরি কিনে ভালোভাবে নাও, পড়ে দিয়ে নিয়ে পড়তে থাকো। হুম, কারণ গাইডে ওইগুলো থেকেই তো হ্যাঁ কোশ্চেন হবে, তাই না? তাহলে ওগুলো পড়া থাকলে তোমার উত্তরগুলো তুমি সহজে পারবে তখন। জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো কথা। স্যার, হ্যাঁ বলো। আমি তো নন মেজর বাংলা নিচ্ছি, এখনো তো ওই বই বের হয় নাই, কিভাবে পড়বো এখন? বই না থাকলে তো পড়া মুশকিল, তবে এখন ওই যে টেক্সটগুলো, যে টেক্সট আছে বা হচ্ছে গ্রামারের যে আইটেমগুলো আছে, ওগুলো বাংলা ব্যাকরণ থেকে তোমাদের এইচএসসি লেভেলের কি কোনো ব্যাকরণ বই নাই? জি স্যার, ব্যাকরণ বই আছে, ওখান কিন্তু থেকে ওই টপিক যে ধরে ধরে যে পড়তে থাকো। আর হচ্ছে যে গল্প বা কবিতাগুলো আছে, ওগুলো ওই জি গ্রুপ স্যার। ওয়েবসাইটে গুগলে সার্চ দিলে গল্প টল্পগুলো পেয়ে পেয়ে যাবা। ওই গল্পগুলো পড়তে থাকো, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার আমাদের স্যার বলছে কি যে হুমায়ুন আজাদের একটা বই আছে লাল নীল দীপাবলি, হ্যাঁ ওইটা পড়তে বলছে যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, সেটা পড়তে পারো। সেটাও পড়তে পারো। ওরকম অনেক বই আছে, কিন্তু অত দূর যাওয়ার দরকার নেই। তোমাদের যে ইয়েগুলো আছে ওগুলো পাবা। আর ইয়া করবা, বিশেষ করে উম, যে সাহিত্যগুলোর জন্য গুগলে সার্চ দিবা, গল্প টল্পগুলো পেয়ে যাবা। ওগুলো দেখবা যে বিশ্লেষণ আকারে গুগলে দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে পড়তে থাকো, জি স্যার। যদি বই না জি কিনতে স্যার। পারো। কারণ ইন্ডিভিজুয়াল বই কেনা তো কঠিন এখন, একটা দুটো ইয়ার জন্য। মানে বললাম তো, আমরাও বিপদে আছি যে তোমাদের কি কাজটা করলো এরা, হ্যাঁ? আজকে যদি পূর্ণ সিলেবাসে থাকতো, আমাদের পড়াটা কত সুন্দর গতিতে চলতো। আর এমন এক সিলেবাস স্যার, দিয়ে দিল। আমাদের হাতে তো সময়ও কম, হ্যাঁ, সেটাই তো ঈদের বলছি। পরই তো তোমাদের নিয়ে তো এক্সাম। ভাবনার কোনো টাইমই নাই জানো আমাদের প্রশাসকদের, হ্যাঁ? প্রশাসনের ভাবার কোনো টাইমই তো নাই, তোমাদের নিয়ে যেন ভাবছেই না, কিছুই যেন জি স্যার, বলছে না। আমরা সব ভালো বেশ। মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার হচ্ছে এখানে, যে এটা কি হবে স্যার তাহলে এত বিরক্ত হলে আমাদের এখন থেকে নতুন সিলেবাস শুরু না করলেই পারতো। না, সেটাই তো, যে একটা সিলেবাস রেডি করবে তারপর থেকে শুরু করবে, তাই না? যে রেডি আছে তারপর থেকে, কিন্তু তোমার মাঝখান থেকে হঠাৎ করে সিলেবাস চেঞ্জ করে সব উল্টাপাল্টা করে এখন ছেলে মেয়েদের নিয়ে ভাবনার টাইম নাই। এটা কেমন কেমন একটা দেশ বলুন না, একটা বাজে দেশ। আমরা একটা বাজে দেশে আছি, যেখানে কাউকে নিয়ে কারো ভাবার টাইম নেই, যে যার মতো যা খুশি তাই করতেছে। একজন এসে একটা থিওরি দিয়ে যাচ্ছে, ওই থিওরি আসলে কাজে লাগবে কিনা, প্রয়োগযোগ্য কিনা, কেউ ভাবার টাইম নেই। আর ঘুম থেকে উঠে বলতেছে সিলেবাস চেঞ্জ করবো, ঘুম থেকে উঠে বলতেছে পরীক্ষা নিব, ঘুম থেকে উঠে বলছে পরীক্ষা বাতিল হবে। মানে যখন যা খুশি তাই হচ্ছে, কোনো সিস্টেম নাই। পাবলিক স্যার প্রাইভেট ওরা তো অনেক আগায় যাচ্ছে, ওরা তো সুন্দর মতো ফার্স্ট সেমিস্টারও দিয়ে ফেলছে। তোমরা তো যা তা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বুঝো না? হুম, যা তা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বুঝো? আমরা সব যা তা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের নিয়ে ভাবার বড় বড় মানুষের টাইম নাই। ওই ভাবনার যখন আর হুৎস্রোত পাবে না, ওই যখন একটু সময় টময় পাইলে পারে, তখন আমাদের ভাবতে পারে আর কি, দয়া দয়া করে যদি ভাবে। আর যত দোষ আমাদের এই জাতীয় স্টুডেন্টদের, হ্যাঁ? এখানে প্রশাসনের বা আমাদের শিক্ষকদের কোনো দোষই নাই, সব স্টুডেন্টদের দোষ। কেন তারা এই জায়গায় ভর্তি হয়েছে, বুঝো না? সব দোষ করে ফেলেছো হ্যাঁ তোমরা। স্যার, বুঝতেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা অনেক অপরাধ করে ফেলেছো, বড় অপরাধ করে ফেলেছো। স্যার এখন তাই মনে হয় ওই খাতাগুলা ঠিকভাবে মূল্যায়ন করে না, এরপরে গিয়ে আবার আন্দোলন। হুম, মানে কি বলবো, যে আমরা শিক্ষিত অশিক্ষিত সব একই ধরনের আচরণ, আমাদের কোনো এর ভিতরে সিস্টেম। ওই জন্য বলে, আশাবাদী হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পাচ্ছি না। অতএব নিজে সংগ্রাম করে চলতে হবে, নিজের পড়াশোনা নিজে বুঝে নিতে হবে, এছাড়া কিছু করার নেই, ঠিক আছে? রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যার ক্ষতি করা হচ্ছে সেই দোষী হচ্ছে। বুঝতে পারছো? যার ক্ষতি করা হচ্ছে সেই হচ্ছে দোষী, যে ক্ষতি করছে সে না। বুঝতে পেরেছো? স্যার, তা তোমরা সবই দোষী, তোমরা যাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমরা যাতা স্টুডেন্ট। অতএব তোমাদের নিয়ে ভাবতে হলে সময় বার করতে হবে, যে তোমাদের নিয়ে ভাবা যায় কিনা দেখি, এরকম আর কি। স্যার তাদের সময়ও মনে হয় নেই না না, আমাদের তোমাদের নিয়ে নিয়ে ভাবার। ভাবার টাইম আছে তোমাদের। তোমরা যাতা স্টুডেন্ট, তোমাদের নিয়ে ভাবার টাইম নেই, ঠিক আছে? তারা বড় বড় লোক, বড় বড় মাপের মানুষ,
তোমাদের টাকা পয়সা নিয়ে তারা গদিতে বসে আরাম করে চা খেয়ে নাস্তা খেয়ে আলোচনা করতে পারে, কিন্তু তোমাদের নিয়ে আলোচনা করার টাইম নেই। ঠিক আছে? সেটাই তো দেখতেছি স্যার, নতুন নতুন নিয়ম চাপিয়ে দিচ্ছে আর আমরা সুন্দর মতো নিয়ে নিচ্ছি। হুম 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 ওই তো চাপ খেতে থাকো আর কি। হ্যাঁ, চাপ পাওয়া যায় না এদিক ওদিক দোকানে। তাহলে সবাই একদিন রাজুতে আসো, আসো আন্দোলন করি। চাপ পাবো, এই পিএসসি থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এই শুরুই শেষ হচ্ছে না। আচ্ছা, হবে, আশাবাদী হও। বাংলাদেশের মানুষ একটু আশাবাদী বেশি, বুঝতে পারছো? কিছু হোক আর না হোক আমরা আশায় বুক বাঁধতে পারি, আশা বেঁধে থাকি, মরণের আগ পর্যন্ত কিছু একটা ঠিক হবে। ওই একদিন আর আসে না স্যার। হ্যাঁ, মরণের আগে ঠিক হলে স্যার স্যার, তাহলে আমরা সবাই একদিন একত্রিত হয়ে শাহবাগে আন্দোলন করলে কেমন হয়? হ্যাঁ, বাংলাদেশে আন্দোলন ছাড়া এটাই কিছু হয় না, করতে হবে। গণতন্ত্র দেশ। আন্দোলনই করতে হবে যা দেখা যায়। আন্দোলন করতে ভাইয়া, তোমাদের স্যার, আন্দোলন করতে হবে আর নয় পড়াশোনা করতে হবে, এখন কোনটা করলে ভালো হবে? পড়াশোনাই করো, আন্দোলন করে আর কি কি করবে? নাম খারাপ হবে শুধু শুধু। এই যে জুলাই বিপ্লবে জুলাই সৈনিকদের কি দশা হয় এখন সেটা নিয়ে আমি টেনশনে আছি, বুঝলো না? জি স্যার, আমাদের এখানে ফেনীতে স্যার একজনের উপর অলরেডি হামলা করা হয়েছে। কালকে কালকে বিকালে করে আর কি, মানে বিকালে শেষে আসরের পর করে হামলা করা হয়েছিল একজনের উপর। এখন 71-এর অবমাননা ধরে পেটায় যায় কিনা সেটাই ভাবো। হ্যাঁ, বুঝতে পারছো? ওরা তো অনেক হিংস্র হয়ে আছে। হ্যাঁ, এত সোজা না বাঙালি। হ্যাঁ, জোকের চেয়েও খারাপ। রক্ত এমন খাওয়া খাবো না পুরো ফুলে যাবো নি। তোমার দশা কি হলো না হলো সেটা দেখার টাইম নেই, এরকম আমরা। তো যাও। 17 বছর পরে স্যার লাইফে তারেক রহমানের মতো একটা কামব্যাক দেওয়া দরকার স্যার। তো দেখা যাক কেমন কামব্যাক আমরা দিতে পারি। হ্যাঁ, উল্টা ডিগবাজি মারি কিনা। স্যার বলো। অনেক আগের একটা হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রীর কথা শোনা যায়, আপনার নামের নাম এহসানুল হক মিলন। ওই হেলিকপ্টার মিলন হ্যাঁ, স্যার। ওটা কি ওনার শাসন আমল কেমন ছিল? আমরা তো শুনি, আপনারা হয়তো ভালো করে দেখছেন, হ্যাঁ, মানে দেখেছি। শিক্ষা ক্ষেত্রে। তার শাসন আমলে সেরা সেরা। চলছিল তো। এমনও হতো, মনে করো আমাদের সময় 2002-এ পরীক্ষা দিয়েছিলাম, বুঝতে পারছো? এসএসসি 2002-এ পরীক্ষা জি দিচ্ছি, স্যার। পরীক্ষা দিচ্ছি আর জানালা দিয়ে মনে করো গোল গোল নকল পড়তেছে, কারো মাথার উপর এসে পড়তেছে, নাম বলছে এই মিলন গেল, মনে করো আমার নাম ধরছে এরকম, এই মিলন গেল, গিয়ে পুটলি করে ইট দিয়ে মেরে মনে করো আমার কাছে নকল ফেলতেছে, আরেকজনের কাছে নকল ফেলতেছে, এরকম একটা ছিল অবস্থা। মানে বিশ্রী অবস্থা ছিল, বুঝতে পারছো? পায়ের নিচে নকল জমে গেছে পুরে। ম্যাজিস্ট্রেট আসছে, এসে গিয়ে জানালার পাশে লোকে আছে, হ্যাঁ, যে জানালা দিয়ে নকল ফেলা হচ্ছে, সেখানে যে ম্যাজিস্ট্রেট চুপ করে দাঁড়ায় আছে, মানে আমাদের রুমে গিয়ে বলতেছে নকল আসুক, যে যে তুলবে তাকে এক্সপেল করবো, বুঝতে পেরেছো? যে তুলবে তাকে এক্সপেল করবো। তো একজনের নাম করে ফেলছে, তো নামটা ভুলে গেছি, বলছে এই এদানে এরকম করছে, এইবার তাকে ধরছে, একে দিয়ে মনে করো তাকে এক্সপেল করে দিয়েছে পুরো। মানে নকলের এরকম একটা রমরমা অবস্থা ছিল সেই সময়ের। তিনি এমনি সাথে করেননি যে এইরকম। প্রশ্ন অনেক কঠিন হতো। হ্যাঁ, প্রশ্ন পরবর্তীতে কঠিন খুব একটা যে হয়েছে তা না, কিন্তু তিনি চেষ্টা করেছেন এই নকলের প্রতি নিতে, অন্য কিছু না, মানে নকল বিরোধী। তোমরা যদি পড়াশোনা করো তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন অবশ্য স্টুডেন্ট নকল খুব একটা করে না, এখন নকলের প্রবণতাটা উঠে গেছে। যদিও নকলের এখনো কিছু বিষয় আছে, যেমন বাথরুম নকল, তাই না? বাথরুমে গিয়ে মোবাইল বই রেখে আসা, সেগুলো মাঝে মাঝে একটু গিয়ে দেখে আসা, এগুলো এখনো চলে। কিন্তু ওই সময় আমাদের সময় যে নকল ছিল 2001 2002, সেই রকম নকল এখন বর্তমানে নেই। তো মনে হয় স্যার উনি শিক্ষা ক্ষেত্রে একটু প্যাশনেট, উনি মানে ভালো কিছু করতে চাই এইরকম মনে হয় আর কি। হ্যাঁ, নকল ছাড়াও তো শিক্ষা ক্ষেত্রে আরো কাজ আছে, সেটা সিটে বসার পর বোঝা যাবে, বুঝতে পারছো? তাও ঠিক। অনেক চেঞ্জ হয়ে গেছে সময়কাল, যেমন দেখা যায়। আমাদের শিক্ষামন্ত্রী কে ছিলেন এর আগে আওয়ামী লীগের সময়? দীপুমণি। আরে বাবা, তার তো আমরা গুণগান শুনে সেই অবস্থা, নাকি? শিক্ষাকে ধ্বংস করে অনেক বেশি আদর্শবাদ ছিলেন, ছিলেন, ওর ছিলেন, হ্যাঁ, কিন্তু হলো কি, শিক্ষার গোষ্ঠী একদম নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, মানে যে মানে তার খাতায় লেখা নেই তাকে পাশ করাই দিতে হচ্ছে, কি আজগুবি হুজিবুজি করে লিখে রাখছে, তাও সেও পাস। এই হলো অবস্থা। অতএব
সিটে আগে বসুক। আমি পাস। বললাম যে বাংলাদেশ নিয়ে আমি খুব আশাবাদী হতে পারি না, কারণ এখানে চরিত্র এবং বাস্তব প্রতিফলন একরকম না। ঠিক আছে, এখানে তোমাকে আগে সিটে বসতে হবে, বসার পরে তুমি কেমন গাড়ি চালাতে পারো সেটা দেখবো। আগে হামচি তামচি যা করো করো, ওটা নিয়ে কোনো কথা না। কথা হচ্ছে আগে সিটে বসুক, তিনি কি করেন না করেন, কারণ তাকে ডিরেকশন তো দিবেন আমাদের নেতারা নাকি, যে কি করা যায়। তিনি অতিমাত্রায় জি করতে স্যার। গেলে তো ঝামেলা হয়ে যাবে, শেষে দুর্নাম হয়ে যাবে বা ইয়া ভাববে, ছেলে মেয়েদের বেশি চাপাচাপি করলে আন্দোলন করবে, সব মিলে একটা ঝামেলা পাকাতে পারে। তো সেই হিসাবে ছাড়িয়ে দিতে পারে অথবা কঠোরও করতে পারে, সেটা পরিস্থিতি বুঝে হবে আর কি। পড়াশোনা করো, জি স্যার। পড়াশোনা করলে ওগুলো কোনো ব্যাপার না, কি কঠিন হলো কি হলো ওগুলো যারা পড়াশোনা করে ওদের জন্য না, ওগুলো হচ্ছে যারা পড়াশোনা করে না ওদের জন্য। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার তো ওগুলা ভালোই লাগে। হুম, যারা পড়াশোনা করে তাদের জন্য কঠিন কোশ্চেন হলেও বরং বেশি ভালো, কারণ এতে তার মানটা রক্ষা হবে, অন্যরা ঝরে পড়বে। আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে ও পারবে, ও যে না পড়ে গেছে সেও পারবে, তাহলে কোনো ইয়া হলো বলো, পার্থক্য হলো কোনো? হুম, রেজাল্টে বা না সার্টিফিকেটে স্যার। পার্থক্য হলো না। অতএব না স্যার। আমার কথা হলো সবসময় কোশ্চেন যাতে কঠিন হয়। ঠিক আছে তো? হুম, কোশ্চেন যাতে কঠিন হয়। আমি নিজেও ভাবতাম যে কোশ্চেন যাতে কঠিন হয়, অন্তত আমি যেন আমারটা শো করতে পারি। যদি কোশ্চেন ইজি হয় তাহলে আমি এত পড়াশোনা করলাম, অথচ আরেকজন যে পড়াশোনা করলো না সে 5টা কোশ্চেন পড়ে গেছে, ওটাই কমন এসে গেছে, তাহলে তার সাথে তো আমার ডিফারেন্স হলো না সার্টিফিকেটে, তাই না? হ্যাঁ, এটা না হোক, একটু রেজাল্ট খারাপ হোক, কিন্তু যাতে কোয়ালিটিটা ধারণা থাকে বা ধরা থাকে আর কি, এটা। আচ্ছা, তো যাক, অনেক রাত হয়ে গেল, আর সময় নষ্ট করাবো না। তো যে কথাগুলো বললাম এগুলো মাথায় রেখো, যদি মানতে পারো তো থাকো, না হলে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাকে যেন বিরক্ত করো না। ঠিক আছে? হুম, আমি খুব বিরক্ত হচ্ছি এদিনই। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, তো বাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হলো আজকের ক্লাসটা কাউন্ট করা হবে না, ঠিক আছে? যেহেতু আজকে ক্লাস নেওয়া হয়নি, অতএব আজকে ক্লাসটা কাউন্ট হবে না, পরের দিন থেকে হবে। হ্যাঁ, জি স্যার, জি ধন্যবাদ স্যার। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।